জায়গাটা এমন না। সেই জায়গা থেকে আমরা যেহেতু অপমান বোধ করতেছি, কিন্তু আমরা যুদ্ধে আছি, এটাকে অপমান হিসাবে নিচ্ছি না, আমরা এটা প্রতিবাদ হিসাবে নিব। সেই কারণে আজকে সবাই বক্তব্য দিবেন আপনাদের, যেহেতু আমরা হিটের সম্মুখীন হয়েছি, আমরা তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছি, এবং এই কাল ক্ষেপণ, সময় ক্ষেপণ, যেটা 4 মাস যাবত রফিকুল আমিন সাহেব, মোহাম্মদ হোসেন সাহেব বের হয়েছে, এখন পর্যন্ত প্ল্যান শো হয়নি। প্ল্যান অলরেডি আমরা জানি যে বোর্ডে একটা প্ল্যান প্রস্তাবিত, একটা প্ল্যান অনুমোদন হয়েছে, যে প্ল্যানটা দিয়ে আরজেএসসি তে লাইসেন্সের আবেদন করা হয়েছে। তারপরে আবার কিসের প্ল্যান কে দেখাবে? সেটা কি বোর্ড অথরাইজ? সেটা দেখতে যাব আমরা। তারপরও রাজি হয়েছি। আমরা সংঘাত, সহিংসতা, অনৈক্য এটা আমরা চাই না। আমরা ইউনিটি চেয়েছি বিদায় আমরা বারবার গিয়েছি, আমরা এখনো যাচ্ছি। তারপরেও কেন তুচ্ছ তাচ্ছিল্য? কেন আজকেও ইগনোর করা হয়েছে ডায়মন্ড মিটিং ডেকে? হ্যাঁ, হঠাৎ করে সেখানে কালকের প্ল্যান নিয়ে, পরশু দিনকের প্ল্যান নিয়ে সমালোচনা করা হয়েছে তীব্রভাবে। এই সমালোচনাটা কেন? এইটা আমাদের কাছে প্রশ্ন। কেন 13 তারিখের মিটিং আমাদেরকে বাদ দিয়ে করা হচ্ছে? মিটিং করবে না সেটা আলাদা জিনিস, 24 তারিখে নিচ্ছে, সেটাও কোন কোন জায়গায় তর্কের খাতিরে মেনে নিলাম, কিন্তু সন্ধ্যায় কেন মিটিং ডাকা হয়েছে? আমরা কেন সেখানে থাকবো না? আমরা কি ডেস্টিনির পার্ট না? সেক্ষেত্রে আসুন আমরা সবাই ওপেন মাইন্ডে কথা বলি, যার যত মনের অভিব্যক্তি আছে, যে যেখান থেকে মনে করেন যে এটা সঠিক কি বেঠিক, আপনি আপনার জায়গা থেকে মূল্যায়ন করবেন। আমাদের এখানে কোনো কথা আপাতত নেই। আমি আমার কথাটা বললাম এজ এ ব্যক্তি, ওয়াসিম ভুইয়া, আমি পিএইচডি, আমি বিনিয়োগকারী, আমি বলতেই পারি। হ্যাঁ, এই স্বাধীনতাটুকু আমার আছে। আমাকে কেউ পানির মধ্যে চাইপা ধরছে আর আমি ভুরভুরি শ্বাস ছাড়তে পারবো না, এটা তো হতে পারে না। আমি তো কারো কাছে বিক্রি হয়ে যাইনি, আমি তো কারো অধীনস্থ না। হ্যাঁ, এখানে আমার টাকা আমি দিয়েছি, আমি আমার টাকা চাই, আমি আমার কর্মটা চাই। কোম্পানি চালু করলে কর্ম করব, আর যদি কোম্পানি না চালু করেন তাহলে পেমেন্ট করেন। হ্যাঁ, এত কালক্ষেপণ, এত হুজুর হুজুর, এত সার বলার টাইম আমাদের নাই। আপনাদের সাথে আমাদের সাথে সম্পর্ক পাওনাদার ভার্সাস জেনাদার। কথা আমার স্পষ্ট। যদি একমত পোষণ করেন আপনারা, এখান থেকে কন্টিনিউ করেন, আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা কারো ডিসিশনের মুখাপেক্ষী না, আমরা একমাত্র আল্লাহর ডিসিশনের মুখাপেক্ষী। আমরা কি সত্যের পথে, ন্যায়ের পথে আছি কিনা? হ্যাঁ, আমাদের কোনো ওরকম লিডার নেই যে লিডার আমাদেরকে লিডারশিপ দিচ্ছে। আমরা এই জায়গাটাকে থেকে আন্দোলন 18 সালে যখন বুঝে গিয়েছি যে ডিডুকে অ্যাসোসিয়েটের প্ল্যান শো হচ্ছে জেলখানায় বসে, যখন ওনার জামিন হয়েছে তখন উনি 28.5 কোটি টাকা দেওয়ার যে জামিনের জন্য উনি মোবাইল ফোন ইউজের কথা উনি মিডিয়ায় বলে বেড়াচ্ছে, সেটা কিন্তু ডেস্টিনি পারপাস আমাদের কারোর সাথে মিটিং হয়নি, ডিডুকে অ্যাসোসিয়েট পারপাস মিটিং হয়েছে, যে জুম কেলেঙ্কারির কারণে ওনার আবার বারডেম থেকে ওনার চলে যেতে হয়েছে জেলখানায়। সেটা আমরা কিন্তু জানি, মিডিয়ায় বলতেছে মিথ্যা কথা। আমরা এই মিথ্যাবাদীর পক্ষে আর নাই, সোজা কথা। হ্যাঁ, আমাদের সাথে সম্পর্ক দেনাদার এবং পাওনাদার। আপনি যদি কোম্পানিকে ওন করেন তাহলে কোম্পানি কালকে থেকে স্টার্ট করতে হবে, কালকে। আর যদি ওন না করেন তাহলে আসসালামু আলাইকুম, আপনি সাইডে থাকেন। যারা কাজ করে তাদেরকে যদি আপনি কোনোভাবে আপনারা আটকে রাখেন তাহলে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে তুলবো। এটা আমার বক্তব্য। আমি কোনো সাংগঠনিক বক্তব্য এখানে দিচ্ছি না, আমি ব্যক্তি ওয়াসিম ভুইয়া এই কথাটা বলছি। যদি সংগঠন এখান থেকে আমাকে উইফ করে, সাপোর্ট দেয়, আমার পিছনে থাকে, সামনে থাকে, ওয়েল অ্যান্ড গুড। আর যদি না থাকে, নাই। ওকে, আমি কথা আলোচনা শুরু করতে চাই এখানে পিএইচডি মনির ভাইকে দিয়ে, উনি ওনার বক্তব্য প্রদান করবেন। পিএইচডি মনির, চাঁপাইনবাবগঞ্জ থেকে। হ্যান্ড রাইজ যারা করবেন তারাই কথা বলতে পারবেন, যারা হ্যান্ড রাইজ করবেন সবাই কথা বলতে পারবেন। এখানে আজকে কোনো ব্যক্তিগত বক্তব্য মানে আমরা কাউকে দিব এরকম বিষয়টা না। এখানে ওপেন মিটিং, যেহেতু লাইভ টেলিকাস্ট হচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা জানাতে চাই। জীবন শেষ করে দিয়েছি, জীবন তছনছ হয়ে গিয়েছে সমাজে সব জায়গায়, কিন্তু আমরা এখনো উপেক্ষিত কেন? বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি পিএইচডি মনির, চাঁপাইনবাবগঞ্জ। ধন্যবাদ। হ্যাঁ, খুলে দিয়েছি, আমি কাজ করি এখানে। হ্যাঁ, ধন্যবাদ অসীম ভুইয়াকে। আমরা হচ্ছি পাওনাদার, ওনারা দেনাদার। তারপরে এই যে বিষয়গুলা ঘটতেছে, এই বিষয়গুলা ঘটতে থাকবে। আমরা ওনার সম্মান ক্ষেত্রে আমরা যে আগিয়ে যাচ্ছি বা মিটিং এ যাওয়ার ইচ্ছা পোষণ করতেছি, ওনাকে বাদ দিয়ে আমরা কাজ করি। কারণ উনি ডে টু কে অ্যাসোসিয়েট নিয়ে ব্যস্ত। ডি টু কে অ্যাসোসিয়েট কে সেন্টারে বসাবে, কোথায় বসাবে, হাজার হাজার কোটি টাকা
ওই জেলখানা থেকে নিছে, ওইগুলা নিয়েই ব্যস্ত। তো আমি আমার কথা বলবো, আমার কথা হচ্ছে কি, এই মুনাফেকের যারা মুনাফেকের সাথে আছে, ইঞ্জিনিয়ার শহীদ এবং সেরাজে মুনির বড় বড় পোস্ট দিতেছে। এখন ঘটনা হচ্ছে যে আমাদের যেটা আমরা পাওনাদার, ওনারা দেনাদার। আমাদের পাওনা কিভাবে আসবে এই বিষয়ে আপনারা কাজ করেন। আর আমি আপনার একটা অভিমত করতে চাচ্ছি যে প্রত্যেকটা জেলায় এবং বিভাগে পিএইচডি এক্সিকিউটিভের জন্য একটা কমিটি করে দেন। এই কমিটি দুর্বার আন্দোলন না হলে এই কুত্তা মানে ঘেউ ঘেউ করতে থাকবে, আমরা ওই অপেক্ষা করতে থাকবো। আমাদের অপেক্ষা করার আর সময় নাই, সুযোগ নাই। আমাদের কাছে দেনাদার মানুষ মানে আমাদেরকে বিরক্ত করতেছে। সেক্ষেত্রে এই মুনাফেককে আমরা ছুঁড়ে ফেলি, এবং ডেস্টিনি যারা এখন কমিটিতে আছে বা ম্যানেজমেন্টে আছে, এর মধ্যে থেকে কয়েকজন যে মুনাফেক আছে, এই মুনাফেক গুলোকে বের করি। ওনারা কালক্ষেপণ করতেছে, আইনি প্রক্রিয়ার কোনো কিছু, ওই যে সিও নিবে বা এমডি পদ দিবে, এই ব্যাপক তোড়জোড় চলতেছে। ওনার তো টাকার অভাব নাই, উনি এই বিষয় নিয়ে মানে মানে সারা চলতেছে। আমি মনে করব যে আমরা বিভাগে জেলায় কমিটি দায়িত্ব দিয়ে দেন, ওনার বিপরীতে আমরা দুর্বার আন্দোলন তৈরি করব। ওনাকে যদি আমরা রাজশাহী বিভাগে পাই, পিঠা শটাং করে দেবো, টাকা ফেরত দে, আর না হলে কোম্পানি চালু কর। এই আমার কথা, যে ওনাকে মানে শক্ত হাতে দমন করতে হবে, তাছাড়া মেয় মেয় করলে হবে না। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, ডায়মন্ডের আছে, আমার ল্যাঙ্গুয়েজ হয়তো খারাপ দৃষ্টিতে দেখবেন না। আমাদের ভিতরের ক্ষোভ থেকে আমরা বলতেছি, আমরা যদি ওনাকে মানে আমরা যাওয়ার ইচ্ছা ছিল যে আগামী কালকে ওনাকে কয়েকটা কিছু কথা বলবো এবং ওনাকে ধুয়ে দিব, এই আমার চিন্তা ভাবনা ছিল। টিকিট কেটে কনফার্ম করে অসুস্থ শহরে নিয়ে যেতে চাচ্ছিলাম। তো ধন্যবাদ। আমার কথাটা যে জেলা এবং বিভাগে কমিটি করেন পিএইচডি মারফত, যারা আমাদের আছে তারাকে নিয়ে ইউনিটি বানান। ওর ওই যে মানে কুকীর্তির কথাগুলা পিএইচডি এক্সিকিউটিভ এবং ডিস্ট্রিবিউটরের মাধ্যমে বলি, তারপরে তখন ওনার বিরুদ্ধেই ওই ডিস্ট্রিবিউটর চলে যাবে। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ মনির ভাই। এবারে আমি আবু সায়েম মোহাম্মদ বাহাদুর ভাইকে অনুরোধ জানাচ্ছি। ও আবু 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 সায়েম সায়েম ভাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। কথা শর্টকাট, কথা ওয়ালাইকুম বলছেন আসসালাম। আপনি ওয়াসিম ভাই যে কথাটা বলছেন, কথা শর্টকাট। এখানে ঘুরে পেঁচায় করার কোনো সুযোগ নাই, কারণ এখানে আমরা আবেগ নিয়ে আসছি। কারোর সম্মান দিয়া কথা বলার মতো টাইম নেই, কারণ যদি আপনি সম্মান ধরে রাখতে না পারেন, তাহলে আমি সম্মান কোথা থেকে দেবো? আমি প্রথমে একটা কথা বলি যে আমাদের কোম্পানির অবস্থা হচ্ছে এরকম, ওই যে আমগো যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, একটা গ্রুপ বলতো শেখ হাসিনা ভালো। কথা বুঝেন, এটা আপনারা যারা আছেন আপনারা সবাই জানেন। একটা কথা ছিল যে শেখ হাসিনা ভালো, ব্যাগ খারাপ, সবাই ছিল শেখ হাসিনা ভালো। তো সেম আমাদের কোম্পানিতে আসি, আমাদের একটা গ্রুপ বলতেছে হোসেন ভাই ভালো, আমিন সাহেব খারাপ। আমি হোসেন ভাইও ভালো এটা আমি বলতে রাজি না। হোসেন ভাই ভালো এই কথা আমি মোটেও বলতে রাজি না। আমি মনে করি হোসেন ভাই আমিন আমিন সাহেবের চাইতে বড় কালপেট এই মুহূর্তে। বলে কেন আমিন সাহেবের চাইতে বড় কালপেট আমার দৃষ্টিতে? আমি এই কারণে বলবো যে হোসেন সাহেব জানে, আমি এখন আর কাউরে ভাই বলতে, স্যার তো বলবোই না কাউরে। হোসেন সাহেব খুব ভালো করে জানে আমরা একটা পক্ষ আছি, আমরা হোসেন সাহেবের মুখাপেক্ষী ছিলাম, কিন্তু হোসেন সাহেব আমাদের সাথে প্রতারণা করছে। আমি আমিন সাহেবের চাইতে বেশি ক্ষোভ প্রকাশ করবো এই হোসেন সাহেবের উপরে। হোসেন সাহেব আমাদের সাথে প্রতারণা করছে। উনি ওই দিন যেদিন বক্তব্য দিতে আসছে, ওই দিন অ্যাকচুয়ালি উনি এখানে আসছে, উনি আমাদেরকে রাজনীতি শিখায়, রাজনীতি করে মামলা মকদ্দমা খায়, মায়ের দূর খায়, এখন বিদেশে আসছে। উনি আমাদেরকে রাজনীতি শিখায়, উনি ওখানে রাজনীতি করতে আসছে। উনি ওই দিন এখানে আসে আমিন সাহেবের বিরুদ্ধে পক্ষে সবাই গাইতে আসছে এখানে। হোসেন সাহেব আমিন সাহেবের চাইতে বড় প্রতারক। আমি এখন আপনাদেরকে বলে রাখতেছি। বলে কেন? এক কথাই বললাম যে আমরা এখন যারা ডেস্টিনির জন্য কাজ করতেছি, আমরা জানি রফিকুল আমিন প্রতারক, কিন্তু আমি হোসেন সাহেবের উপর আমরা ভরসা রাখছিলাম, কিন্তু উনি বাইরে যাওয়ার পর রফিকুল আমিন খারাপ, ঠিক আছে, সে বাটপার, সে দুর্নীতি, লক্ষ লক্ষ যুবক আজকে পথে বসছি। আমাদের উপযুক্ত যে সময়টা, জীবনে যে সময়টাকে আমরা আমাদের গোল্ডেন টাইম, ওই সময়টা আমরা ডেস্টিনিতে বিনিয়োগ করছি। বিনিয়োগ করে আমাদের জীবনটা আজকে তছনছ হয়ে গেছে। আমরা আজকে এখানে বিদেশে আসি, এখন বদলে দিয়ে মরুভূমির ভিতরে পড়ে রয়েছি। বউ কোথায়, বাচ্চা কোথায়, কোনো কিছুর গ্যারান্টি নাই। হ্যাঁ, এখন তারপর কি হলো? ওনার উপরে আমরা একটা ভরসা রাখছি যে হ্যাঁ ঠিক আছে, রফিকুল আমিন প্রতারক। যাই হোক, হোসেন ভাই আমাদের সাথে, হোসেন সাহেব আমাদের পক্ষে দাঁড়াবে, কিন্তু হোসেন সাহেব দাঁড়াইছে, হোসেন সাহেবও কিন্তু আমাদের পক্ষে দাঁড়ায় নাই। হোসেন সাহেব তনমনকে কিসের হোসেন সাহেব ভালো শেখ হাসিনার মতো, উনি আরো বড় বাটপার।
আমার স্ট্রেট কথা ভাই, আমরা এখানে যারা আছি আবেগ নিয়ে আসলে কিছু না, কিন্তু আমরা এখানে দায়বদ্ধতায় আছি। আমরা এখানে অনেক পিএইচডি আছি, অনেক পিএইচডি যখন দেশ রাখি আছেন, আমি যদি ওকে পলিটিক্যাল কারণে যদি মারধর খাইয়ে যদি জি স্যাম ভাই শেষ করছেন? জি ওয়াসিম ভাই, কথা সরি। ক্লিয়ার আসছে না। ওকে ওকে, ধন্যবাদ। না না আমি না বোরহান, হ্যাঁ, শেষ কথা। না না, শুনুন শুনুন ভাই, কথা আমার কথা মনে না না, মনে নেটওয়ার্কের কারণে শোনা যায় না, সরি। এখন হ্যাঁ আমার হ্যাঁ কথা হ্যাঁ, হইলো, হোসেন ভাই ভালো, এই নীতি থেকে বেরিয়ে আসেন। আমার কথা হলো, আপনারা যারা দেশে আছেন, কথা শুনতেছেন ভাই? জি ভাইয়া, হ্যালো, শুনতেছি, বলুন। বলতেছি, হ্যাঁ আমরা শুনতেছি এখানে ভাইয়া, যারা বলুন। আছেন, হোসেন ভাই ভালো, হোসেন সাহেব ভালো, এই নীতি থেকে বাইরে আসেন। হোসেন সাহেব এবং রফিকুল আমিন দুইজন একটা মানিক জোড়, ওরা দুইজন ফ্রড। ওনারা, রফিকুল আমিন তো বাটপার আমরা জানি, হোসেন সাহেব আমাদের পুরো বিশ্বাসের সাথে খেলা করছে এবং এখনো খেলেন। কারণ রফিকুল আমিনের বাইরে আমরা যারা হোসেন সাহেবের মুখাপেক্ষি ছিলাম, হোসেন সাহেব আজকে 4 মাসে আমাদেরকে নিয়ে কি উদ্যোগ নিছে। আজকে আগামীকালকে রফিকুল আমিন প্রোগ্রাম বাতিল করছে, হোসেন সাহেব কি একটা স্টেটমেন্ট দিছে আমাদেরকে যে না আমরা তোমাদের সাথে আছি, তোমরা চিন্তা করো না। এই পর্যন্ত গত 4 মাসে হোসেন সাহেব কি করছে? উনি শেখ হাসিনার মতো ভালো কেমন? কেউ ভালো না। আপনারা যারা দেশে আছেন, আমি আপনাদেরকে বলি, আমরা যারা বিদেশে আছি, প্রয়োজনে আমাদেরকে নিয়ে আপনারা একটা ইয়ে করেন, আমরা এখান থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিব। প্রত্যেকটা থানায় থানায় আমাদের যে বিনিয়োগকারী, মাত্র 5,000 টাকা বিনিয়োগ আছে, 5,000 টাকা বিনিয়োগকারীকে দিয়ে থানায় মামলা করান। একই এলাকা থেকে একটা মামলা হলো রবিবারে, একটা সোমবার, একটা মঙ্গলবার, একটা বুধবার, একটা বৃহস্পতিবার, যাতে করে সে পুরা মাস সারা বাংলাদেশে দৌড়াইতে থাকে। তার রাজনীতি তার পেছন দিয়ে দেবো, রাজনীতি আমাদের জীবন নষ্ট করতে সে রাজনীতি করবে, ব্যবস্থা করেন। কারণ মামলা করতে পয়সা বেশি যায় না, প্রত্যেকটা থানায় থানায় অন্তত 5-10টা করে মামলা করান। আমরা যারা বিদেশে আছি, আমরা সবাই একে অপরের সাথে সমন্বয় করবো, টাকার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, টাকার ব্যবস্থা করি, তার জন্য মামলার ব্যবস্থা করেন প্রত্যেকটা থানায় থানায়। ধন্যবাদ ভাইজান সবারই, সালাম আলাইকুম। ওকে, ধন্যবাদ। পিএইচডি সিরাজুল হক ভাইকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য। সিরাজুল হক ভাই। হ্যাঁ সিরাজুল ভাই, কথা বলুন। সিরাজুল ভাইকে আবার মিউট করে কে? একজনে কাজ করেন, একজনে। হ্যাঁ সিরাজুল ভাই, কথা বলুন। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। কথা কি ক্লিয়ার? কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আসলে কথা বললে অনেক কিছু বলা যায়, এখানে কথা বলার জন্য আসে নাই। আমি শুধু জাস্ট আমার মনের যে ক্ষোভটা সেটা প্রকাশ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে সেন্ট্রাল পিএইচডি ফোরামের কাছে আমার একটা বিনীত অনুরোধ, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জেলাওয়ারি বোরহান ভাই এবং আমাদের অন্যান্য লিডাররা যে কথাগুলো বলছেন, যে আমরা প্রত্যেকটা জেলাওয়ারি একটা করে কমিটি করতে চাই, এবং এই কমিটিটা করলে যে জেলাগুলো আছে, প্রত্যেকটা জেলা আমাদের যে পিএইচডি গুলো আছে, আমাদের পিএইচডির সংখ্যা বেড়ে আসবে। আমাদের এখন যারা আমাদের সঙ্গে আসছে, পিএইচডি গুলা যারা ঘুমন্ত অবস্থায় আছে, তারাও বেড়ে আসবে। আমরা প্রত্যেকটা জেলাওয়ারি কমিটি করে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। এবং আমি তো প্রস্তুতি নিয়েছিলাম, এবং আমি আপনার এই সেন্ট্রাল পিএইচডি ফোরামে আমি যে কমেন্টসও করছিলাম, বাট আমাকে কেউ সিদ্ধান্ত দেন নাই, এবং আমি ফেসবুকে পোস্টও দিয়েছি। প্রত্যেকটা জেলাওয়ারি আমি মামলা করতে প্রস্তুত। ঠিক আছে, শুধু আপনারা পিএইচডি সেন্ট্রাল ফোরাম যদি আমাকে অনুমতি দেয়, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে 3টা জেলা থেকে 300 মামলা পড়বে, 300 কমপক্ষে এক সপ্তাহে। শুধু আপনারা অনুমতি দেন, অনুমতি পেলে মনে করেন যে 300 মামলা একসাথে পড়বে। যতটুকু হয়রানি হয়েছি, যতটুকু লাঞ্ছিত হয়েছি, যতটুকু অপমানিত হয়েছি, আর হতে চাই না। রফিকুল আমিন বলেন, মোহাম্মদ হোসেন বলেন, কাউকে চিনি না। চিনি একটাই, ডেস্টিনির কর্ম ফেরত চাই, ডেস্টিনি বিনিয়োগ ফেরত চাই। এই দুইটা ছাড়া বিকল্প আর কিছু জানতে চাই না। যে দুইটা দিতে রাজি হবে তাকে সাধুবাদ জানাবো, তার পিছিয়ে হাঁটবো। সে কে ডাজন্ট ম্যাটার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সিরাজুল ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই অন্যদের জন্য একটু দোয়া করবেন। আমি শারীরিকভাবে অসুস্থ। আসসালামু আলাইকুম। ওকে, বোরহানউদ্দিন শিকদারকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য।
বোরহানউদ্দিন শিকদার। জি জি ওয়াসিম ভাই, আপনি যদি আমাকে একটু পরে দেন ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কারণ আজকে মিটিং শর্ট হবে, অত বড় মিটিং হবে না তো। আমার মনে হয় যে সবাই শর্ট করে কথা বলবে। সোহেল রানা ভাই, সোহেল রানা ভাই, সোহেল রানা। আর আনমিউট করি আবার কে জানি মিউট করে, বুঝলাম না। সোহেল রানা ভাই কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করি সবাই ভালো আছেন। আসলে দীর্ঘদিন এই আপনার এই ফর্মের সাথে যুক্ত ছিলাম না, যে কোনো অভিমান থেকেই আসলে ছিলাম না, কিন্তু আসলে এই যতদিন জেলের মধ্যে ছিল তাদের মানে এই চিটারি বাটপারি জেলের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু যখন বাইরে আসার পরেও তারা একের পর এক মানে এই সব ভুল স্টেপ নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন সময় আমাদের যে পরিচিত মহলে শেয়ার বা বিভিন্ন টি প্যাকেজ সেল করেছিলাম, তাদের মাঝখান থেকে আমাদের প্রতি মানে ক্ষোভটা যেন 12-13 বছর পরে আবার পুনরায় জেগে উঠেছে। তো এখন আসলে তাদের পদক্ষেপ তারা কি নিবে। আমরা ওই যে কিছুক্ষণ আগে সিরাজুল ভাই যে কথাটা বললো, যে আসলে ওনার সাথে আমরা একমত, আমাদের কর্মস্থল আমরা ফেরত চাই এবং আমাদের বিনিয়োগকৃত টাকা ফেরত চাই। আমরা আসলে এখন রফিকুল আমিনকেও চেনার মতো টাইম নাই, আপনার হোসেন মোহাম্মদকেও চেনার মতো টাইম নেই, আমাদের দরকার ভাই টাকা। কারণ এখন মানুষের সামনে এমন একটা অবস্থা হয়েছে যে একটা আগুন নিভাই ছিল, সেই আগুনটা কিন্তু জ্বলে উঠলো, ওঠার পরে তার বিভিন্ন এখন পর্যন্ত প্রতারণাগুলো মানে আসলে আমরা সহ্য করতে পারতেছি না। তো এই জন্য আপনারা যে উদ্যোগটা নিচ্ছেন, প্রত্যেকটা জেলা পর্যায় থেকে যদি মানে এরকম কমিটি গঠন করে এবং সুপরিকল্পিতভাবে যদি প্রত্যেকটা থানা থেকে মামলার প্রক্রিয়া করা যায়, তাহলে আমার মনে হয় এটাই বেটার হবে। আর আমার অবস্থানটা হচ্ছে সিরাজগঞ্জের আহ জেলার মধ্যে উল্লাপাড়া থানাতে। আমরা আমাদের এখান থেকে বেশ কিছু ডিস্ট্রিবিউটর সহ এক্সিকিউটিভ সহ আমরা আসলে এই বিষয়টা নিয়ে কোনো মানে গ্রিন সিগন্যাল পাচ্ছি না, যে আসলে আমরা এটা কিভাবে করবো। এটা আসলে মানে এখন আমরা এটা করতে গেলাম, এতে হিতে বিপরীত হবে কিনা, আমরা আসলে এরকম একটা সিদ্ধান্তহীনতার মধ্যে ভুগতেছিলাম। তো আজকে এই মিটিং এ অ্যাটেন্ড হওয়ার পরে যতটুকু বুঝতে পারছি যে আপনারা সবাই সবাই যদি সুপরিকল্পিতভাবে একটা সিদ্ধান্ত নেন, তাহলে আমার মনে হয় যে এটাই কার্যকারী উদ্যোগ হবে। কারণ তাদের এই রাজনীতি করবে কি, তারা কি করবে এটা আমাদের দেখার দরকার নেই। আমাদের গ্রাহক 45 লক্ষ পরিবারের মাঝে যারা এখনো মানে মুনাফিক মির্জাফরের ভূমিকা নিচ্ছে, যারা রফিকুল আমিনের এখনো পাঁচটা গোলামের মতো আছে, কিন্তু যারা সাধারণ মানুষের কাছ থেকে টাকা অর্থ সম্পদ নিয়ে মানে এই প্রতিষ্ঠানে করেছিল, তারা আজকে বিনিয়োগকৃত টাকা ফেরত না পাওয়ার কারণে যাদের মাধ্যমে বিনিয়োগ করেছিল, আজকে আমার সে ভাইগুলো অনেকেই দেশের বাইরে আছে এবং আমরা দেশে থেকেও আমরা আমাদের পলায় বেড়াইতে হচ্ছে, লুকায় বেড়াইতে হচ্ছে। তো আসলে এইভাবে কোনো জীবন চলে না। আর সবচেয়ে বড় কথা, একটা ক্ষোভের জায়গা যে লাইফের যে একটা গোল্ডেন টাইম ছিল আমাদেরকে এমন ভাবে ইন্সপায়ারেশন করা হয়েছে যে আমরা আমাদের শিক্ষা জীবনটাকেই একেবারে কনভার্ট করে চলে আসছি, যে ভাই কি চাকরি বাকরি করে কি হবে, পড়াশোনা করে কি হবে। যেটা একটা লাইফ করার টাইম ছিল সেটাকে আমরা নষ্ট করেছি। তো আসলে এখন লাইফে তো যা হারাই গেছে তো হারাই গেছে। উই আর ক্যান নট চেঞ্জ পাস্ট বাট উই ক্যান চেঞ্জ ফিউচার। আমরা তাহলে তার অতীত বদলাইতে পারবো না, ভবিষ্যৎটা বদলানো সম্ভব। তাই এখানে সিনিয়র যে ভাইরা আছেন, পিএইচডি ভাইরা আছেন, আপনারা প্রত্যেকটা জেলা পর্যায়ে একটা কমিটি গড়ে তোলেন এবং প্রত্যেকটা জায়গা থেকে দুর্গ গড়ে তোলেন, যেন আমরা আমাদের বিনিয়োগকৃত টাকার সঠিক সমাধান পাই এবং আমাদের বিনিয়োগকৃত টাকা যেন আমাদের ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আমরা বন্টন করতে পারি। ধন্যবাদ সকলকে। ওকে, ধন্যবাদ। সৈয়দ আজিজ ভাইকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য। সৈয়দ আজিজ। আজিজ ভাই। সৈয়দ আজিজ ভাই হ্যান্ড রাইজ করেছেন, আপনি কথা বলুন। আর যারা বক্তব্য দিবেন তারা হ্যান্ড রাইজ করুন। সৈয়দ আজিজ ভাই। ওকে, ইব্রাহিম বাবু পিএইচডি কে অনুরোধ জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য। ইব্রাহিম বাবু।
আসসালামু আলাইকুম মহসিন ভাই, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ইব্রাহিম ভাই। জি জি ভাই, অনেক কথাই তো বলার আছে, কিন্তু সংক্ষেপে আমি কিছু কথা বলবো। যে রফিকুল আহমেদ স্যারকে আমি অনেক কাছের থেকে অনেকবার কথাবার্তা বা অনেকবার বসা আমার পড়ছে। তো উনি একজন দাবা খেলোয়াড়, যেটা দাবা খেলার দাবার গুটি চালতে পারে খুব সুন্দর, নিখুঁত ভাবে। তো ওনার যে টেকনিক, 13 তারিখের প্রোগ্রামে আগে উনি ছিল একজন ভিলেন, তো পিএইচডি আমাদের আজকে যে পিএইচডি প্রোগ্রাম যেটা হাতে নেওয়া হয়েছে, তো ওই প্রোগ্রামে ওনাকে কনফারেন্স হিসেবে, যেটা আমরা খুব আশা আকাঙ্ক্ষা আমার ছিল, যে আমি আরো আগে থেকে বলে আসছি ভিডিওতে, ফেসবুকে লাইভে বলছি যে আমাদের একটা পিএইচডি কনফারেন্স দরকার। রফিকুল আমিনের উদ্দেশ্যে অনেক কিছু আমি অনেকবার ইয়াতে আসছি, লাইভে আসছি। হ্যাঁ, তো আজকে যে পিএইচডি কনফারেন্সটা উনি থাকবে না, আমি যতটুকু মানে শোনার পরে আমি হাসলাম। এটা তো আমি কালকে আমার কাছে 3বার ফোন আসছে, 3 জনে ফোন দিচ্ছে, নাম বলবো না, উনি থাকবে না। তো আমি বলতে চাই, আমরা যে যারা উদ্যোক্তা নিয়েছি, উনি থাকবে না, তো থাকবে না ঠিক আছে, তো প্রোগ্রামটা ক্যান্সেল করাটা প্রয়োজন ছিল না। প্রোগ্রামের জায়গায় হয়ে যেত, একটা শোডাউন হয়ে যেত। ওইখানে যদি 200 হতো, 500 হতো, 600 হতো, সেটা একটা শোডাউন হতো। উপস্থিত থেকে যতটুকু আমরা একটা হিট পেতাম, যত একটা কষ্ট পেতাম, জুম মিটিং এ কিন্তু এত কষ্ট আমাদের পাবো না। উনি এখন, আমরা পিএইচডি মিটিং এ, পিএইচডি কনফারেন্স উনি থাকবে না, উনি এখন হিরো হয়ে গেছে, উনি আমাদের কাছে মূল্যায়ন হয়ে গেছে। ওনার প্রোগ্রামে থাকলে, উনি প্রোগ্রামে আমরা আয়োজন করব, উনি প্রোগ্রামে না থাকলে প্রোগ্রাম ক্যান্সেল। তার মানে কি উনি হিরো না? হিরো তো আমরাই করছি। আমার প্রশ্ন যে এখানে আমি আমি অনেক জায়গায় অনেক ফোন দিছি, অনেকে অ্যারেঞ্জমেন্ট করছি, এখানে আমার উপস্থিত রাখার সংখ্যা ছিল সর্বোচ্চ 20 জন। তো 20 জন আমার একজনের পিএইচডি মিলে আমি 20 জন, আমি টার্গেট নিচ্ছি অনেক পিএইচডি, যদি একজন পিএইচডি না আনতে পারে সেটা কাভার টাইম দিব, এভাবে উদ্যোগ নিচ্ছি। তো আমার কথা ভাই, মানে কথা আছে, কথা বলতে পারতেছে না, কষ্টে আমার থতো মতো খাচ্ছি, কষ্টে। আজকে ওকে 40-50 ইব্রাহিম ভাই, ধন্যবাদ। ধন্যবাদ, আপনার সাথে আবার কথা হবে। হ্যাঁ হ্যাঁ, এবার যে আবুল বাশার ভাইকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য। আবুল বাশার ভাই, আবুল বাশার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আমি সালাম। আমি পটুয়াখালী থেকে বলছি, পটুয়াখালী জেলা সদরে আমার বাসা। আমি আপনাদের এই প্রোগ্রামে রিসেন্ট আমি ইনভলভ হতে পেরেছি। এর আগে আহ, আহ, এই যে রফিকুল আমিন সাহেবের যে জামিনের আগ মুহূর্ত থেকে আপনাদের এই পরিকল্পনা আমি কিছুটা আমাদের কলাপাড়া সুজন ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি। যাই হোক, আমার মূল বক্তব্য হইলো, এখনো এই আমাদের সাধারণ ডিস্ট্রিবিউটররা এই রফিকুল আমিনকে, এই সিরাজুল মনিরকে, এই ইঞ্জিনিয়ার শহীদকে এখনো ভালোবাসে এবং বিশ্বাস করে। সেক্ষেত্রে আমার প্রশ্ন হলো এটা, যে এদেরকে এখনো আমরা এবং আমাদের এই গ্রুপে আজকে যারা সংশ্লিষ্ট হয়েছি তাদের মাধ্যমে ব্যাপকভাবে তাদেরকে হাইলাইট করা যাচ্ছে না বা হচ্ছে না, যে তারা কতটুকু বিতর্কগতভাবে কতদূর কোথায় নিয়ে গেছে, ডেস্টিনিটাকে কোথায় নিয়ে গেছে এবং কতটা খারাপ এবং জঘন্যতম কাজ তারা করতেছে। এই জন্য এদেরকে বিভিন্ন ভাবে প্রচারণার মাধ্যমে হোক বা যেভাবেই হোক আমাদেরকে জাগ্রত করা উচিত, যে সাধারণ ডিস্ট্রিবিউটররা যেন জানে, সাধারণ বিনিয়োগকারীরা যে জানে যে এরা কতটা খারাপ প্রকৃতির মানুষ, এবং এদেরকে যতটা এখনো ভালো জানে, এই থেকে তাদেরকে আরো মনে করেন যে জঘন্যতম কাজগুলোর যে প্রমাণ স্বরূপ তাদেরকে দেয়া দরকার, সেটা আমি মনে করি আমাদের এই কয়জনের মাধ্যমে হচ্ছে না, যেটা বিগত কয়েকটা প্রোগ্রামে আমি আপনাদের সাথে সংশ্লিষ্ট হয়ে জানতে পেরেছি। আর হলো প্রত্যেকটা জেলাওয়ারি থেকে যে উদ্যোগ নেওয়া দরকার, সেটা আমি পটুয়াখালী জেলার কলাপাড়া সুজন ভাই এবং আমি আপনাদের সাথে আছি। আর সার্বক্ষণিক যে কোনো মূল্যে যা দরকার, কারণ সিরাজুল মনিরের সাথে আমার অনেক কথাও হয়, বাট আমি সুজন ভাইয়ের মত এবং আপনার যে আমাদের এই পিএইচডি স্যারদের যে কথাগুলো শুনলাম, এতে আমাদের এই যারা আমরা আপনাদের পিএইচডি হতে পারি নাই তাদেরও এখন ক্ষোভ, কিন্তু এই ক্ষোভটা কিন্তু সবার ভিতরে তৈরি করা দরকার। এই ক্ষোভটা মনে করেন হয়তো সুজন ভাই আর আমার ভিতরে লিমিটেড,
এইটা মনে করেন আমার যদি 1000 ডিস্ট্রিবিউটর থাকে তাদেরকে জানান দেওয়া উচিত যে রফিকুল আমিন কি করতেছে। এই যে মোহাম্মদ হোসেনের কথা বললো, XYZ, এরা যে যা মানে জঘন্যতম কাজগুলো করে আসছে বা করতেছে, প্রতিদিন সময় নষ্ট করে আমাদেরকে মনে করেন ধূলিসাৎ করে দিচ্ছে, এইগুলার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে এইগুলা কিন্তু সাধারণ ক্রেতা পরিবেশকরা জানতেছে না। অতএব সেজন্য আমার রিকোয়েস্ট থাকবে, যে কোনো ভাবে হোক, মিডিয়ার মাধ্যমে হোক অথবা আমাদের সোশ্যাল মিডিয়া এবং বিশ্বাস করে যেটার সেক্ষেত্রে মাধ্যমে আমার জানান প্রশ্ন দেওয়া অতি জরুরি। প্রয়োজনে পোস্টারিং করব, প্রয়োজনে প্রত্যেকটা থানারই গিয়ে আমরা মনে করেন মিটিং করে জানান দেব, প্রয়োজনে হোয়াটসঅ্যাপ মিটিং করব, গ্রুপ মিটিং করব। কিন্তু এইটা দেখতেছি হয়তো আপনারা সেন্ট্রাল পিএইচডি যারা আছেন তাদের ভিতরে সীমাবদ্ধ, এইটা এখনো ব্যাপক না। এখনো রফিকুল আমিনকে অনেকে স্যালুট করে, অনেকে ভক্তি করে, অনেকে তার পানি পড়ার জন্য ব্যাকুল হয়ে গেছে, কিন্তু তারা জানি। ওকে আবুল বাশার ভাই, এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের গৌসুদ্দিন মোহাম্মদ জুবায়ের ভাইকে। গৌসুদ্দিন মোহাম্মদ জুবায়ের। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম চট্টগ্রাম থেকে আসসালাম। বলছি, গৌসুদ্দিন মোহাম্মদ জুবায়ের। আমি আপনাদের সাথে আছি কম বেশ 2018 সাল থেকে। তার আগে থেকে ছিলাম, বিশেষ করে যখন সাবেক পরিচালক বৃন্দদের সাথে আমাদের 2018 সালে প্রথম রাত্রের বেলায় আমাদের জুম মিটিং হতো, তখন থেকে আমি ছিলাম। তো অনেক দিন থেকে অনেক ধৈর্য, অনেক আশা, অনেক স্বপ্ন নিয়েই কিন্তু সময় কাটাচ্ছি। মনে হয় এই বুঝি আমাদের কাজ আবার শুরু হবে, এরকম করে করে অনেক দিন চলে গেছে। আসলে ধৈর্য একটা সীমা থাকে, সীমার বাইরে চলে গেছে। এখন আমি পিএইচডি ফোরামের প্রতি আশাবাদী, খুব বেশি আশাবাদী, এবং আমি আশা করতেছি ওনারা একটা এরকম উদ্যোগ নেবেন যে প্রতিটা জেলা ভিত্তিক কমিটি, যেটা বলছেন এটা খুবই সুন্দর একটা উদ্যোগ। আর প্রতিটা থানা ভিত্তিক আমাদেরকে যেমন কাজের জন্য প্রস্তুতি নিতে হবে, এবং কাজের জন্য যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের আইনি প্রক্রিয়া যেতে হবে, না হাত তোলা যাবে না গালি দেওয়া যাবে। এর চেয়ে বেশি মানে কার্যকর হবে আমরা যদি জেলা ভিত্তিক, যদি আপনারা একটা উদ্যোগ নেন যে জেলা ভিত্তিক কমিটি হবে, এবং কমিটির নেতৃত্বে প্রতিটা থানা ভিত্তিক আমাদের যেমন করে কাজের জন্য, আমাদের বিজনেসের জন্য আমাদের প্ল্যান আগে মানে অগ্রসর হতে হবে, একইভাবে আমাদের কাজ করতে হবে কি আইনি পদক্ষেপে যাইতে হবে। যারা আমাদের জীবন যৌবন নিয়ে খেলা করেছে, করতেছে, আরো সামনে করার সম্ভাবনা আছে, এদেরকে যদি আমরা প্রতিহত না করতে পারি তাহলে আমাদের অগ্রযাত্রায় ভিন্নভাবে ওরা নস্যাৎ করে দিবে। যখন একটা প্রোগ্রাম আয়োজন করা হয় তখন ওনারা একটা বানচাল করে দেয়, কারণ করতে পারতেছে এই জন্য এদের ইমেজ ইমেজ এখনো আছে, এই জন্য এজন্য এদেরকে আইনি ভাবে ইমেজ এদেরকে ধরে নিয়ে মানে একদম মানে চিহ্নিত প্রতারক হিসেবে এদেরকে মামলা করে রাখতে হবে, যাতে ওরা আর পালাইতে না পারে, এবং আমাদের কাজ ধীরে ধীরে হইলেও আগাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যত গতিতেই আগাই, ওরা আরো গতিতে এদেরকে ওই আমাদের কার্যক্রম গুলোকে ওরা নস্যাৎ করে দিবে। এজন্য আমি স্পেশালি বলবো, ইঞ্জিনিয়ার শহীদ, সিরাজাম মুনির, আবুল হাসান সহ আমরা যাদের নাম জানি, এদের নাম চিহ্নিত করে, হ্যাঁ, এদের মূল হুতা যিনি আছে উনি সহ সবাই মানে ওনাদেরকে নির্দিষ্ট ডকুমেন্টের ভিত্তিতে আইনি প্রক্রিয়া ওদেরকে নিয়ে আসতে হবে। আমাদের আর যদি আমরা অপেক্ষা করি, কয়দিন পরে ওরা কিন্তু পালিয়ে চলে যাবে। ওরা পালিয়ে যাওয়ার পরে তখন কিন্তু লোকজন, আমাদেরই ডিস্ট্রিবিউটরদেরকে আমরা সাফার করতে হবে, তখন কান্নাকাটি করবে যে ডেস্টিনির কারণে এই হয়েছে সেই হয়েছে। আমরা যে স্বপ্ন দেখতেছি যে সামনের দিন আমরা ডেস্টিনি অনেক ভালো করব, এই ভালো করাটা আমাদের একবার ধূলিসাৎ হয়ে যাবে, কারণ এদের অপকর্মের কারণে। আমরা যদি চুপ থাকি তাহলে এই সম্পূর্ণ দায় কিন্তু আমাদের উপরই এইভাবে আসবে না, কিন্তু আমাদের কাজের জন্য প্রতিবন্ধকতা হয়ে যাবে। এজন্য আমরা আইনি প্রক্রিয়া এদেরকে যদি না আটকাই তাহলে সামনের দিন আরো খারাপ হবে। এজন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, কমিটি দ্রুত করার চেষ্টা করেন জেলা ভিত্তিক, আর থানা ভিত্তিক মামলা করার জন্য আমার জায়গা থেকে আমি প্রস্তুতি নিব ইনশাল্লাহ। আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। এতটুকু বলে ওকে জুবায়ের সবাইকে ভাই, ধন্যবাদ জানিয়ে আমার ধন্যবাদ। কথা শেষ করলাম। ধন্যবাদ আসসালামু জুবায়ের আলাইকুম। ভাই। আমি চিত্তরঞ্জন দাস পাবনা থেকে পিএইচডি, তাকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য। চিত্তরঞ্জন দাস। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতেছি দাদা। আজকের এই জুম মিটিং এ সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহযোদ্ধা ভাই ও বন্ধু, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি যদিও বয়সে প্রবীণ, কিন্তু ডেস্টিনি পিএইচডি, সেন্ট্রাল পিএইচডি ফোরামে আমি একজন নবীন।
তবে আমি দুই একটি কথা বলবো। আমার কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের মধ্যে, এই গ্রুপের মধ্যে কিছু মানুষ আছে, আমি এই বেশ কিছুদিন মিটিং দেখার পরে আমি বুঝতে পারছি কিছু মানে কি বলবো, দুই নৌকায় পাও দিয়ে আছে এমন কিছু মানুষ আমাদের সাথে যুক্ত আছে। তা আমি আরেকটি কথা বলবো যে আমরা যে টাকা পয়সা দিছিলাম গাড়ার কাছে মুরগি বাগি দেওয়ার মতো, গাড়া সব মুরগি খেয়ে ফেলছে। আমরা এখন হাই হতাশ করতেছি। তাই ওই আমিন সাহেবের জন্য আমি একটা বাণী দেব, সেটি হচ্ছে, যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। আর আমাদের জন্য একটা বক্তব্য দেব, একটা বাণী দেব, সময় কিন্তু রয় না বসে, চলছে কেবল অবিরল, করণীয় যা এক্ষুনি কর, ভবিষ্যতে চার যদি সুফল। আমাদের যা করার এক্ষুনি করতে হবে, সেটি হচ্ছে যে অনেক ভাই বলে গেছেন, বিভাগীয় কমিটি, জেলা কমিটি, এই কমিটিগুলো করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে ওই কুতুব মিয়ার বিরুদ্ধে। কারণ বৈশাখী টেলিভিশনে টাকা নিচ্ছে আর খাচ্ছে ওই কুতুব মিয়া, ওই ডাইপিপড়ে, ওই ভটভটে ইঞ্জিন, এরা এগুলো খাচ্ছে। আরে এইগুলো তো এরা খাবেই, কারণ হচ্ছে সুযোগটা তো আমরা করে দিচ্ছি। আমরা শুধু এই জুম মিটিং এর মধ্যে সীমাবদ্ধ আছি। আপনারা যারা সেন্ট্রালে আছেন তারা সব জায়গায় দৌড়াচ্ছেন, আমরা মফস্বলে আছি বিদায় আমরা আপনাদের মতো করে দৌড়াতে পারতেছি না। আর আমাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদেরকে যেভাবেই হোক আমি বুঝায় তাদেরকে রাখছি এবং বাস্তবতাটাকে তাদেরকে আমি বুঝাই দিছি, যার কারণে আমাকে আমার অ্যাসোসিয়েট আজও পর্যন্ত কোনো ডিস্টার্ব করে নেই। কারণ হচ্ছে যে আমি সঠিকভাবে টাকা নিছি, ডেস্টিনিতে বিনিয়োগ করেছি, কারোর সাথে চিটারি বাটপারি করি নাই, যার কারণে আমাকে 1 টাকাও কারকে ফেরত দিতে হয়নি আজও পর্যন্ত। তবে আপনাদের দোয়ায় ডাল ভাত খাইয়া যাচ্ছি এখনই, কিন্তু অনেক অ্যাসোসিয়েটের আমি ডাল ভাতের পয়সা জোগাড় করে দিছি নিজে না খেয়েও। যাই হোক, এই বাটপারকে এবং বাটপারের সাথে যে সহযোগীগুলো আছে শুধু ঢাকাতেই নাই, ঢাকার বাইরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বাটপারের লোকজন আছে। এদেরকে ধরে ধরে আমি পাবনার শহরে কয়েকটা বাটপার আছে, এই বাটপার গুলোকে আমি যেভাবেই হোক এদের ঠ্যাং খুলে আমি এদের হাতে ধরায় দেবো, আমি আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, বেশি কিছু বলতে চাই না, কারণ সময়। সবাই ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। আমরা 2 মিনিটের জন্য বক্তব্যের প্রত্যাশা করছি। 2 মিনিট, আপনার সর্বোচ্চ টাইম 2 মিনিট। এখানে অনেক বক্তা আছে, অনেকে হ্যান্ড রাইজ করেছেন, কথা বলবেন। আলহাজ আলী ভাই পিএইচডি, আলহাজ আলী পিএইচডি, বোধহয় সিরাজগঞ্জ থেকে, আপনি আপনার বক্তব্য তুলে ধরবেন। আপনাকে আনমিউট করে দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকের এই জুম মিটিং এর পক্ষ থেকে। যাই হোক, অনেকের বক্তব্য শুনলাম, শুনে আসলে নিজেরও অনেক কিছু বলতে ইচ্ছে করে। তবে আমার একটা জানার বিষয়, যেখানে অনেকে বলতেছে এদের বিরুদ্ধে মামলা করব, এদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব, আন্দোলনও হবে, মামলাও হবে, মায়েরও হবে, সবকিছুই হবে। কিন্তু আমার একটা জানার বিষয় হলো যে মানুষ পৃথিবীতে চিরদিন কেউ বাঁচবে না, মরণশীল মানুষ। আজকে আমি মারা যেতে পারি, কাল সকালে শুনলাম রফিকুল আমিন সাহেব মারা গেছে। তো সে যদি মারা যায় তাহলে কি ডেস্টিনি চলবে না? চলবে। তা যদি চলে তাহলে এখন রফিকুল আমিন ছাড়া ডেস্টিনি চালাইতে বাধা কোথায়?
এই জিনিসটা স্পষ্ট আমি জানতে চাই, এবং আমার মনে হয় এটা অনেক পিএইচডি জানা দরকার। আমরা এই বিষয়টা জানি না যে আসলে তাকে ছাড়া কোম্পানি চালানোর বাধাটা কোথায়। আর যখন আমরা এই নির্দিষ্ট সমস্যাটা যখন আমরা ইন্ডিকেট করতে পারবো, আমরা সবাই জানতে পারবো সবাই, তখন আমরা এই সমস্যার সমাধানের জন্য সেটা মামলা লাগুক, মিটিং লাগুক, মিছিল লাগুক, হরতাল লাগুক, যা লাগুক সেটা আমরা করতে পারবো। কিন্তু তাকে ছাড়া কেন আমরা কোম্পানি চালাইতে পারবো না, সে কোথায় বাধা, এই জিনিসটা আমাদের জানা দরকার। তা আমার মনে হয় অবশ্যই এই জিনিসটা আপনারা আমাদের জানাবেন, বলবেন, এবং অবশ্যই যত দ্রুত সম্ভব জেলা পর্যায়ে কমিটি করে আমাদের এর বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত। তা না হলে ওই যে দাদা কিছুক্ষণ আগে বলে গেছে, আসলে সময়ে কাজ না করলে অসময়ে সেই কাজটা করা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাউকে জোর করে সংসার করা যায় না ভাই। কোনো মেয়েকে নিয়ে যদি জোর করে সংসার করতে চান, সে আজ হোক কাল হোক 4 বাচ্চার মা হওয়ার পরে সে আপনাকে ছেড়ে চলে যাবে, এটাই স্বাভাবিক। সেই জন্য আমার মনে হয় যে নষ্ট লোকের পিছনে না ঘুরে সঠিক কাজটা করার জন্য আমাদের যে পদক্ষেপ যা করা দরকার সেটার বিষয়ে আমাদের দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং খুব দ্রুত আপনারা এই কাজটা করেন, জেলা পর্যায়ে মিটিং করেন ইনশাল্লাহ। ধন্যবাদ, এই আশা ব্যক্ত রেখে ধন্যবাদ, আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জনাব লোকমান ভাইকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য। লোকমান ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়াসিম ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার লোকমান ভাই। এখানে যেহেতু অনেক লোক আছেন যাদের বক্তব্য শুনবো, পরিচয় দিয়ে, আপনার পজিশন দিয়ে, আপনি কোথা থেকে বলছেন, আপনি 2 মিনিটের মধ্যে বক্তব্য দিবেন লোকমান ভাই, প্লিজ। জি, আমি মোহাম্মদ লোকমান, পিএইচডি। আমি এখন ভোলা সদর থেকে বলছি। আচ্ছা, একটা বিষয় আমার কাছে, যে বিষয়টা এখানে অনেক আলোচনা করছেন, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সর্বশেষ যে ভাই বলছেন যে রফিকুল আমিন ছাড়া ব্যবসাটা হবে কিনা, আমি এখানে হয়তো আমাদের ম্যানেজমেন্ট আছেন, অনেক ডায়মন্ড আছেন, সকলের উদ্দেশ্যে যে বিষয়টা বলবো, দেখেন আশরাফ ভাই যে মার্কেটিং প্ল্যানটা করছেন, এই প্ল্যানটা রফিকুল আমিন করতে হলে আরো অনেক সময় লাগবে। বর্তমান প্রেক্ষাপটে যেই সব বিষয়গুলো দরকার, কারণ অনেক কোম্পানি আছে যারা 1 পয়েন্টের উপরে জয়েনিং, 1 পয়েন্টের উপরেই তাদের কমিশন, সেখানে 500 পয়েন্ট। তারপরও এখানে বিভিন্ন ধরনের কমিশন, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে। এবং আশরাফ ভাই গতকালকের প্ল্যানটা চমৎকার ভাবে প্রেজেন্টেশন করছেন, ইভেন প্রশ্ন উত্তরগুলা মানে চমৎকার ভাবে ভেঙে ভেঙে দিচ্ছেন। আমি যে বিষয়টা বলতে চাই ভাই, এখানে আমাদের 2টা গ্রুপ টেকনিক্যালি করে রাখছেন রফিকুল আমিন। একটা গ্রুপ ওনার সাথে আছেন যারা এখান থেকে ইনকাম করছেন। কিভাবে ইনকাম করছেন? জেলখানায় রেখে যে সমস্ত লোকদেরকে টাকা আনাতেন এবং বিভিন্ন কমিশন ভাগ করতো 40-60, এখনো তাদের কিন্তু সেই ধরনের ইনকাম আছে, অর্থাৎ এখনো মাঠ থেকে টাকা আসতেছে, বিভিন্ন নামে তারা চলতেছে। আমাদের এই ফোরামের মধ্যে অনেক ব্যক্তি আছে যারা আমরা চিনি, যাদের সুনাম, যাদের শিক্ষাগত যোগ্যতা, যাদের অনেক ভালো ক্যাপাসিটি, অনেক ভালো বিজনেসম্যান, ইচ্ছা করলে তারা অনেক ভালো কিছু করতে পারতো, শুধু আশায় আশায় থেকে 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 তারা দুঃখে দুঃখে মরছে। আমার কত লোক, তারা লোক কয়জন ভাই, তাদের লোক কয়জন? এখানে একজন ভাই বলছিলেন, নাম বললো মানে এখন আর কোনো সমস্যা নাই, সিরাজুল মনির বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আর মানে আবুলের বলেন, আর কাবুলের বলেন, আর আমার আগে আনসারিরে বলেন, এই কয়জন লোকের কারণে এই মানে রফিকুল আমিন এইভাবে তাদের ইয়া করে রাখবে। আর আমরা এখান থেকে শুধু জুম মিটিং করব। আমি এখানে আমাদের ম্যানেজমেন্ট যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, বা এখানে সিনিয়র যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, ভিন্ন কিছু চিন্তা করেন। আমরা আমাদের ব্যবসা করব, আগাবো। হয়তো 2টা জিনিস, আমরা এখন ওনাদের বিপক্ষে আমরা মিছিল মিটিং করতে পারি, আমরা আন্দোলন করতে পারি, আমরা প্রেস ক্লাবে সমাবেশ করতে পারি, বাংলাদেশের প্রতিটা জেলায় একসাথে করতে পারি, কিন্তু এটা কিন্তু মাঠে ঘাটে আর হিতে বিপরীত হবে কিনা, অথবা এই 4-5 জন ব্যক্তির সাথে মোকাবেলা করার কোনো পদ্ধতি আছে কিনা, যদি পদ্ধতি থাকে তাহলে বলেন, স্পেশাল খালি মেসেজ দেন, জায়গা মতো চলে আসবো। কারণ এই 4-5 জন লোকের কারণে সারা কোম্পানিটা ধ্বংস হয়ে যাবে। রফিকুল আমিন তাদের পিছনে পিছনে ঘুরবে, তাদের টেকনিক নিয়ে ঘুরবে, সে ইনকাম করবে, আর সে ডেস্টিনিকে মানে বন্ধ রাখার জন্য যত ধরনের ষড়যন্ত্র সবকিছু করবে। এটা কতদিন মানা যায় ভাই? আমাদের ডাউনের কিছু এক্সিকিউটিভ, কিছু ডিস্ট্রিবিউটর তারা আশার আলো দেখছে, উনি বের হলে মনে কিছু হয়ে যাবে। দুঃখজনক যে এখন তাদের ভিতর হতাশা বাড়তেছে এবং তাদের ভিতর আরো আক্রোশ বাড়তেছে। ফোন আগে আসতো মনে করেন হয়তো মাসে 2-4-5টা, এখন ডেইলি আসে অন্তত 2-4-5টা। এগুলা বন্ধ করার জন্য যারা ম্যানেজমেন্ট আমাদের এখানে উপস্থিত থাকতে পারেন, আমি তাদের কাছে অনুরোধ করব, এবং আশরাফ ভাইকে সহযোগিতা করার জন্য, আশরাফ ভাইয়ের যে মার্কেটিং প্ল্যান
এখানে উনি বারবার একটা কথা বলছেন, নতুন আইডিয়া ফাইলে উনি লিখে রাখছেন, কোট করছেন যে হ্যাঁ এটা আমরা সংযোজন করার চেষ্টা করব। তাহলে একটা বিষয় সেটা হলো, এমন একটা দিন আসবে যেটা এর উপরে মার্কেটিং প্ল্যান হতে পারে না, যেখানে যেখানে ত্রুটি আছে বা ত্রুটি কম, মানে আর একটু ভালো করা যায়, আর একটু ভালো করা যায়, সেই সুযোগগুলো আছে। বাট আমি বলবো ওয়াসিম ভাই, এখানে আমিনুল ভাই আছেন, হিরু ভাই আছেন, সকল সিনিয়ররা আছেন। আমার কত 4-5টা ব্যক্তির কারণে এই একটা কোম্পানি আমরা শুধু মাসকে মাস শুধু জুম মিটিং করে যাব। এখানে আমাদের সাথে ম্যানেজমেন্ট আছেন, আমাদের সাথে ডায়মন্ড আছেন। আজকে ডায়মন্ডদেরকে নিয়ে বসলে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, তাদেরকে ছোট করছি না। অনেক ডায়মন্ড আছেন যে ডেস্টিনির মার্কেটিং প্ল্যানটাই এখন বলতে পারবে না। বর্তমান লেটেস্ট 2-4টা কোম্পানির যে মার্কেটিং প্ল্যান সবচেয়ে ভালো সেলস যাদের, অর্থাৎ প্রতি মাসে কোটি টাকার উপরে যারা সেলস করে, তাদের মার্কেটিং প্ল্যানের যে সমস্ত ভাইটাল পয়েন্ট গুলো, এগুলা কি বলতে পারবে না। তাহলে এখন আমরা আমাদের অবস্থান থেকে তাদেরকে নিয়ে যদি রফিকুল আমিন ওকে, ধন্যবাদ লোকমান ভাই। আমরা আবার কথা শুনবো। এ পর্যায়ে হ্যান্ড রাইজ করার জন্য অনুরোধ জানাচ্ছি, যদি কেউ বক্তব্য দিতে চান হ্যান্ড রাইজ করুন কথা বলার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কিরণ ভাই। কিরণ ভাইকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য। আনমিউট হচ্ছে না কেন? এখানে আমাদের কো হোস্ট যারা আছেন তারা কি কাজ করছেন? আনমিউট হচ্ছে না কেন? হ্যালো হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? কেউ একটু সাউন্ড দিবেন। হ্যাঁ ওয়াসিম, শোনা যাচ্ছে, তোমার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ কিরণ ভাই কথা বলুন। কিরণ ভাই 2 মিনিট টাইম। কিরণ ভাই বারবার আনমিউট মিউট আনমিউট করতেছে বারবার। আচ্ছা, এটা শুধু আমিন আমিন ওই ব্যাপারে কাজ করো। এটা আমার কাছে দেন শুধুমাত্র ভাই। হ্যালো, হ্যাঁ কিরণ ভাই বলুন। আবার 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 আনমিউট করে দিছে, দেখছো? আচ্ছা তুমি করো না, শুধু আমিন কি আছো? আমিন কি আছো? হ্যাঁ এখন কিরণ ভাই কথা বলো। হ্যাঁ কিরণ ভাই দেখছো আবার আনমিউট হচ্ছে। আবার করো। কো-হোস্ট একজনকে আমি করেন, করে কো-হোস্ট একজনকে করেন প্লিজ, ডিস্টার্ব হচ্ছে বারবার। আমি তো করে দিলাম। আসসালামু আলাইকুম। আমি সালাম। কিরণ ভাই বলুন, 2 মিনিট টাইম। কিরণ ভাই ভাই শুনেন, আমি খুব শর্টলি বলতেছি। আমার আজকে 3 দিন যাবত প্রিপারেশন নিচ্ছি, ঢাকা আসবো, মিটিং এ অংশগ্রহণ করবো, এত কিছু বুঝি না। আমি সেন্ট্রাল পিএইচডি ফোরামের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, যদি টাকা লাগে টাকা নেন। 8টা বিভাগ থেকে 8টা কমিটি সেন্ট্রাল পিএইচডি ফোরাম গঠিত আছে, যে সভাপতি সেক্রেটারির অধীনে একটা ফর্ম রেডি করেন। আমি আমার বিভাগ 4টা, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ সদর, এই 4টা বিভাগে যারা আমাদের পক্ষে পিএইচডিরা অংশগ্রহণ করবে তাদের সিগনেচার, মোবাইল নাম্বার, 4 জেলা, হ্যাঁ 4 জেলা ময়মনসিংহ বিভাগ, হ্যাঁ 4 জেলা। জি, অর্থাৎ 4 জেলা মিলে আমার ময়মনসিংহ বিভাগ। 8টা বিভাগ থেকে 8টা পিএইচডি ফোরাম তৈরি করার অনুমতি আপনারা সেন্ট্রাল পিএইচডি ফোরাম দেন, একটা ফর্ম তৈরি করেন। আমি অর্গানাইজ হই। আমরা এটা তালবাহানা চলতো না, জীবন বরবাদ করে ফেলছি। যদি কালকে মিটিং এ থাকতে পারতাম, তাহলে কমপক্ষে রফিকুল আমিনের দৃষ্টি আকর্ষণ করে বলতাম, আমি কিরণের এই আমার এই বছরটি ফিরাই দেন। আমার সরকারি চাকরি থেকে আমি সে জানে যে আমার ইউনিভার্সিটির চাকরিটা পর্যন্ত আমি জিজ্ঞেস করছি, বস কি করবো, আমার চাকরিতে জয়েন করতে হবে, বাবার চাপ, জীবন যৌবন সব শেষ করে দিছি, গোল্ডেন লাইফ সব শেষ করে দিছি। এখন খারাপ ভাষা কিন্তু আমার মুখটা বের হয়ে যায়। এখন এখানে 115 জন উপস্থিত, এত কিছু বুঝি না। হয়তো কোম্পানি চালু কর, নাহলে আমাদের টাকা দে, সোজা কথা, একদম স্ট্রেট। আর নয়তো অর্গানাইজ হওয়ার জন্য যা যা করণীয় সেটা আপনারা সেন্ট্রাল পিএইচডি ফোরাম করেন। 8টা বিভাগের 8টা পিএইচডি ফোরাম করেন, এরপরে জেলা পর্যায়ে যান, এরপরে থানা পর্যায়ে যান, এগুলা পরে
এটা আমার বিনীত অনুরোধ আপনাদের সেন্ট্রাল পিএইচডি ফোরামের সভাপতি সেক্রেটারির কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার মোবাইলের চার্জ শেষ পর্যায়ে। ধন্যবাদ কিরণ ভাই। হযরত আলী ভাই, হযরত আলী আনমিউট করে দিচ্ছি আমি। আনমিউট করলাম, আবার আনমিউট হচ্ছে না। হ্যাঁ হযরত আলী ভাই কথা বলুন। তো আবার ওনাকে করে দেওয়া হয়। আসসালামু আলাইকুম। কথা বলেন। ভাই কথা বলুন। জি, সবাইকে ধন্যবাদ। আজকের মিটিং যারা আয়োজন করেছেন আপনাদেরকেও ধন্যবাদ। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, ইনফরমেশন গুলো শুধু দিচ্ছি। হ্যাঁ, আমি তো বয়সে আপনাদের হচ্ছে ছোট, শিক্ষিত কম ভাই। হ্যাঁ, আমার যে একটা অনুরোধ, আপনারা যদি রাখেন তাহলে রাখতে পারেন। প্রায় 2 মাস আগে আমরা বসেছিলাম যে আমরা বিভাগীয় কমিটিগুলো ঘোষণা করব। আমাদের উদ্দেশ্য ছিল এনিহাও ডেস্টিনি 2000 লিমিটেড চালু করা। ডেস্টিনি 2000 লিমিটেড চালু করার ক্ষেত্রে রফিকুল আমিনের কোনো ভূমিকা নাই। সে বাইরেও নাই, সামনেও নাই, পিছেও নাই, সে বোর্ডেও নাই। সে চাইতেছে তার ক্ষমতাটাকে পুনর্গঠন করার জন্য, ক্ষমতাটাকে নেওয়ার জন্য। আর ক্ষমতাটা সে নিতে পারলে সে আবার কোটি কোটি টাকা আমাদের কাছ থেকে হাতায় নেওয়ার চেষ্টা করবে, যে আমি এবার সিও হয়েছি, এমডি হয়েছি, আমাকে এবার 50 কোটি টাকা দেন, কোম্পানি চালু করি। সে হচ্ছে মোস্ট গ্রেডি পিপল। তো যাই, আমরা সেদিকে যাচ্ছি না। এন্টারপ্রাইজের সৌজন্যে আমি অল্প যোগ্যতা সম্পন্ন লোক আপনাদেরকে বলতেছি, সাইদ ভাই, স্বপন ভাই, গোফরন ভাই সহ আমরা ড্রিম ডেস্টিনি যারা আছে, আশরাফ ভাই সহ একটা জরুরি মিটিং ডাক দিয়ে যদি কোম্পানি চালু করতে হয়, তাহলে প্রথমত হচ্ছে রফিকুল আমিনকে একটা সাইডে রাখেন, বাম পকেটে রেখে দেন। রফিকুল আমিনকে বাম পকেটে রাখেন। রফিকুল আমিনের লেজের মধ্যে গিয়ে দৌড়ানোর সুযোগ নাই। রফিকুল আমিনের কাছে যাওয়া আমাদের ঠিক হয় নাই। আমরা চাইছিলাম ঐক্যের জন্য, কিন্তু সে এইটা নিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। আমি সেন্ট্রাল পিএইচডি ফোরামকে অনুরোধ করব, যদি ভাই ব্যবসা করেন, কোম্পানি চালু করতে চান, যদি টাকা পয়সা লাগে তাও নেন, নিয়ে 8টা বিভাগে সেন্ট্রাল পিএইচডি ফোরামের আন্ডারে 8টা বিভাগে 8টা কমিটি ঘোষণা করেন। সেই কমিটি জেলা কমিটিকে গঠন করবে। এরপরে প্রত্যেক জেলা থেকে ড্রিম ডেস্টিনি এন্টারপ্রাইজ, আপনার কত পিএইচডি লাগবে? ড্রিম ডেস্টিনি এন্টারপ্রাইজের যদি স্বপ্ন বাস্তবায়ন করতে চান, তাহলে প্রথমেই কমিটি লাগবে। কারণ আপনি আমি সেন্ট্রাল পিএইচডি ফোরাম ঢাকায় বসে ওকে আলী ভাই, আবার কথা শুনবো আপনার আপনার আবার কথা শুনবো। এবারে আতিকুর রহমান ভাইকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সালাম। সকল বিজনেস পার্টনারদেরকে। যাই হোক, আমি অল্প কথা বলবো। বিষয়টা হচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে প্রথমে পরিকল্পনা লাগে। আমরা কিন্তু পরিকল্পনা করেছিলাম, বাট সব সময় আমি দেখছি যে আমাদের সেই মূল পরিকল্পনা থেকে আমরা বিচ্যুত, মানে লাইনচ্যুত। এখানে যে সিদ্ধান্তটা নেওয়া হয় সেই সিদ্ধান্তটা পরিপূর্ণভাবে আমরা পালন করছি না। আমাদের কাজের ধারাবাহিকতা মানে ঠিক রাখাটা আমাদের জরুরি। এটা যদি আমরা করতে পারতাম, তাহলে হয়তো অনেক আগেই আমাদের এই মানে যে প্রবলেম গুলো হয়েছে এগুলো আমরা সলভ করতে পারতাম। এবং এখানে আমি যতটুকু বুঝতে পারছি যে এখানে আমাদের অনেক ব্যক্তিকে ডিভাইডেড করা হচ্ছে, যেহেতু আমরা একত্রিত হতে পারছি না। এই ডিভাইডেড করার কারণেই কিন্তু আজকে রফিকুল আমিনের শক্তি বাড়তেছে, আমাদের শক্তি দেখছি যে যতটা বৃদ্ধি পাওয়ার কথা সেটা হচ্ছে না, বরং আমরা কি বিচ্ছিন্ন হচ্ছি। তো আমার পূর্ণ দাবি যে প্রথম যে পরিকল্পনাগুলো করা হয়েছিল, যে আমাদের ড্রিম ডেস্টিনি, এটাকে অ্যাক্টিভ করে নিয়ে খুব দ্রুত যে কমিটিগুলোর কথা বলা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এগুলো। এটা আমরা আশা করি যে দ্রুত বাস্তবায়ন করা দরকার। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা এই পর্যায়ে সৈয়দ জাকির ভাইকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত পিএইচডি জাকির ভাই।
জাকির ভাইকে আমাকে অনুরোধ আনমিউট জানাচ্ছি। করো, আনমিউট করো না। আনমিউট তো করতেছি, আনমিউট তো হচ্ছে না। হচ্ছে আসসালামু আলাইকুম। সালাম ভাই, কথা বলুন। হ্যাঁ, আমাদের আজকের এই জুম মিটিং এ আশরাফ স্যার, গোফরানুল স্যার, এই স্যারেরা নাই কেন? আজকে তো তাদের পরবর্তী করণীয় কি এগুলার গাইডলাইন দেওয়ার উচিত ছিল। এরা তো কেউ নাই। আর তো আমরা এগুলাতে এই মিটিং তো সবসময় হয়, কিন্তু এখন তো পরবর্তী নোট অ্যাকশন করা আছে, নোট করা আছে, আশরাফ ভাই আছে, এরপর অন্যান্য সবাই আছে, ঠিক আছে, নোট করা হচ্ছে, অবশ্যই এখন আমাদের পরবর্তী পরামর্শ কাজ দেন। কি, আমরা কি করতে পারি, এটার সঠিক একটা গাইডলাইন যদি আমরা পাই আমাদের জন্য সেটাই ভালো। এই আমাদের কথা হয় বেশি, কাজ হয় অনেক কম। কাজ খুবই কম হইতেছে, কিন্তু কথা হচ্ছে বেশি। এখন কেন এই এই মিটিং ক্যান্সেল করছে? আমরা এই যে অজুহাত দেখাইয়া 3 নাম্বার অজুহাত যে দেখাইছে, এই অজুহাত তো দেখাইছে শুধু ধানাই পানাই করার জন্য। এখন আমরা ওই যে সরাসরি বৈশাখীতে অথবা রফিকুল আমিন স্যারের আমরা ওই জায়গায় যাই, তার মুখামুখি হই। আমরা তার মুখামুখি হয়ে আমরা যা কিছু করার করি। আমাদের স্যারেরা যেন আমাদের সঠিক গাইডলাইনটা দেয় এবং অ্যাকশন, মানে খুব কঠিন ভাবে আমাদের অ্যাকশন নেওয়ার সময় এখন। আমি আমাদের অনেক সিনিয়ররা আছে আমার টিমেরই, তারা গা বাঁচাইয়া চলতেছে, তারা বিভিন্ন ভাবে চলতেছে। এরকম তো নাই, সবাই কেউ সামনে আসে, যে কিছু কিছু লোক সামনে এসে কথা বলে তাদের, এবং এগুলা শুনছি যে তাদের লিস্ট করা হচ্ছে। তো এই লিস্ট করলে করুক গা। ডেস্টিনি যেখানে বিজনেস করতে পারবো না, যেখানে মানুষের দায়বদ্ধতা থেকে মুক্তি পাবো না, যে মানুষকে যে মানুষগুলো আমাদের কথার দিকে, চোখের দিকে, সম্পর্কের দিকে তাকাইয়া টাকা পয়সা দিছে, কেরিয়ার গঠনের জন্য আগ্রহ প্রকাশ করছে, তাদের যদি আমরা সঠিক যে টাকাগুলা যেগুলা নিছে, যে বিনিয়োগের টাকাটা অন্তত ফেরত যদি না দিতে পারি, এরপর তাদের যদি ডেস্টিনি আমরা যদি কর্মসংস্থান না যোগাতে পারি এখান থেকে, তাহলে আর এই সামনে পিছনে পড়ে লাভ কি? অনেকে বলে সামনে যাওয়া। বাদশা ভাইকে অনুরোধ জানাচ্ছি। বাদশা ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল সিনিয়র পিএইচডি এবং সকল প্রাণপ্রিয় লিডার, প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন আমাদের সেই আশরাফুল আমিন স্যার আছেন, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বিনয়ের সহিত আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই, যে আসলেই দেখেন, আমরা আজ থেকে 6 মাস 7 মাস রফিকুল আমিন বের হওয়ার আগে থেকে আমরা এই মিটিং মিছিল গুলো করতেছি, করে মানে ওই যে ঘুমিয়েছিল শিশু মায়ের কোলে। জসিম স্যার, আমার মাইক্রোফোন কথা শেষ না হওয়া পর্যন্ত মিউট করবেন না প্লিজ স্যার, আনমিউট করবেন না স্যার, কথা বলুন। আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে যতজন কো-হোস্ট আছেন, এই যে পিএইচডি স্যাররা যারা কথা বলে যাচ্ছেন, আসলে আপনারা এটা কি নোট ডাউন করতেছেন, না আপনারা প্রতিনিয়ত এরকম মিটিং এ ডাকবেন আর আমরা গাদার মতন মিটিং এ এসে খালি আপনাদের কথা শুনে যাব? আপনারা আসলে কিন্তু মাঠ পর্যায়ে কোনো কিছু একবার পরিকল্পনা করে রফিকুল আমিন সহ, সিরাজুল মনির সহ, এই বাতপার ইঞ্জিনিয়ার শহীদ সহ এদেরকে পিটার জন্য কোন দিন ডাকবেন সেটা বলেন। কয়েকটা লোক, আজকে কয়েকটা মানুষ আমাদেরকে নিয়ে সিনেমিনি খেলতেছে, আসলে এটা সহ্য করার মতন নয়। আজ থেকে 7 মাস আগে ধরে এটা আমার পুরো টিমটা নিয়ে যখন কথা বলছি, মায়ের কোলে শিশু ঘুমিয়েছিল 12টি বৎসর, এদেরকে যখন আমরা জাগিয়ে দিয়ে এনএফসি করালাম, মিটিং এ নিয়ে আসলাম, রফিকুল আমিন বের হয়েছেন, এই দিন গুড নিউজ গুলো যখন দিলাম, দেওয়ার পর থেকে এখন এলাকাতে আমি প্রত্যেক বছর যাচ্ছিলাম। এই বছর আমি জানি আর আমার বাবা মার সাথে ঈদ করা হবে না। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনেকেই এখন হোস্ট আছেন, হোস্ট হয়ে আপনারা অনেকেই কথাটা শুনতেছেন না। অনেকেই হোস্ট যারা সিনিয়র যারা, তারা এখনো অনেক জায়গায় বাইরে যে আছেন, অথবা একজন মিটিং চালাচ্ছে, বাদ বাকি যে আপনারা খোশ গল্প করতেছেন। আপনারাও কি রফিকুল আমিনের মতন আমাদেরকে নিয়ে সিনেমিনি খেলতেছেন? জবাব দেবেন ভাই। আর আপনি ইঞ্জিনিয়ার শহীদ যেদিন মাতাব সেন্টারে যে নিজে এসে বক্তব্য দেয়, নো এনএফসি, আমরা বেঁচে থাকতে এনএফসি হবে না, আপনারা কেন এইরকম মুখোমুখি রফিকুল আমিনের আমরা হচ্ছি না?
যে রফিকুল আমিনকে বলবো যে মিস্টার রফিকুল আমিন, তুই কোম্পানি নিয়ে আর সিনিমিনি করতে পারবি না, কারণ তুই আমাদের জান জৈবন, আমাদের মান ইজ্জত, একটা মানুষ ৪৫ লক্ষ মানুষকে ঘর ছাড়া করেছে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করেছে, বাবা মা সন্তানের চিন্তা না, অসংখ্য মানুষ মারা গেছে হাত ফেল খায়, অসংখ্য মানুষ হার্ট অ্যাটাক করেছে, অসংখ্য মানুষ দেশ ছেড়েছে, এই একজন কারণে বাটপার রফিকুল আমিনের কারণে আবারও জেল থেকে বের হয়েছে এই বাটপারি শুরু করেছে। একটা বাটপারের জন্য আর আমরা কত কষ্ট পাবো, আমি আশা করি আল্লাহর রহমতে আমি জবাব চাই সেন্ট্রাল পিএইচডির সভাপতি আমিন স্যারের কাছে, যে আপনি যদি আমার কথা শুনে থাকেন স্যার, এই মুহূর্তে জবাব দেবেন স্যার, ধানায় পানায় করে অন্যদিকে কথা কাটাবেন না ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সোনার বাদশা ভাই। আমরা অনুরোধ জানাচ্ছি খলিল ভাইকে বক্তব্য দেওয়ার জন্য। খলিল ভাই, সৈয়দ জাকির ভাই আবার হ্যান্ড রাইজ করেছেন, সৈয়দ জাকির ভাই আবার সুযোগ হলে দিব। খলিল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কথা বলুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত হওয়ার জন্য। এই যে ভাই বললো বাদশা ভাই যে আমাদেরকে নিয়ে খেলা করা হইতেছে, আমার মনে হইতেছে এরকমই ওই যে এই জুম খেলা হইতেছে। আগে বৃষ্টিতে রিমঝিম বৃষ্টি হইতো, ভালো ঘুম হইতো, এখানে জুমে আমাদের ঘুম নষ্ট হইতেছে। এই জুম বাদ দিয়া কিভাবে বিজনেস করানো যাবে সেই পরিকল্পনা করেন। এক শালার পর শালার জন্য দুনিয়াটা নষ্ট হয়ে যাইতেছে। এই শালায় তার পদ পদবীর জন্য পদ পদবী কখন পাবে সেই আশায় বসে রয়েছে। আর কিছু দালাল আছে, দালাল গুলো দিয়া এই খালি ঘুরাইতেছে, নাকে খত দিয়ে দেওয়াইতেছে আর কানে ধরে ধরে আমাদেরকে ঘুরাইতেছে। আর পিএইচডি ফোরাম, একটা ফোরাম বানাইয়া বই রয়েছি, এখন এই পিএইচডি ফোরাম আমাদের এই তালে তালে ঘুরাইতেছে। এইসবে চলবে না, এসব বন্ধ করে ডেস্টিনি যদি চালাইবেন, না চালাইলে বলবেন যে বন্ধ, বাস। এরপর যার যারটা পারলে লইবে, না পারলে না লইবে, বললে দেন যে পারবো না, বন্ধ করে দেন এইসব নাটক। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ খলিল ভাই, ধন্যবাদ। বোরহানুদ্দিন শিকদার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কথা বলুন। জি জি, ধন্যবাদ ওয়াসিম ভাইকে। আজকের এই প্রোগ্রামে যারা যারা আছে সকলকে ধন্যবাদ। ব্যক্তিগত আমি বোরহানুদ্দিন শিকদারের পক্ষ থেকে আমার খুব ভাল লাগতেছে আজকের এই মিটিংটা অংশগ্রহণ করে। এর জন্য ভাল লাগতেছে যে আসলে কথা তো অনেকেই অনেক ধরনের কথা বলছে, খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। কিরণ ভাইয়ের কথাও খুব ভাল লাগছে। আরো অনেক অনেক ভাই, পিএইচডি ভাইয়েরা, এক্সিকিউটিভ ভাইয়েরা আছে কিনা জানি না। তো যাই হোক, সকলের কথাই আমার অত্যন্ত ভাল লাগছে এই কারণ আমি ডেস্টিনি পাগল। তো ডেস্টিনির জন্য অনেকেই বলে গেছে জীবন যৌবন নষ্ট করে দিছে। যাই হোক, আমি ওইদিকে যাব না, আমি শুধু এইটুকু বলবো যে আজকে আমার এই মিটিং এ অংশগ্রহণ করে মনে হচ্ছে যে না, সত্যিই মনে হয় ডেস্টিনি চালু হতে যাচ্ছে। সত্যি মনে হয় ডেস্টিনি প্রেমিক সারা বাংলাদেশে আরো অনেক আছে। ভাল লাগতেছে এই কারণে যে অনেকে সুন্দর সুন্দর কথা বলছেন যে সারা দেশে মামলা করা। আসলে মামলা করলে যদি সমাধান হইতো তাহলে তো আমরা আগেই করতাম। মামলা করলে সমাধান হবে, কি পর্যায়ে হবে? একেবারে ডেস্টিনির সকলকে, একেবারে মালিক যারা আছে সকলের নামে, শেয়ার হোল্ডার সহ সকলের নামে মামলা জারি করতে হবে যে তারা নাটকের মধ্যে আমাদেরকে বার ফেলতেছে। 2012 সাল থেকে এই পর্যন্ত কত নাটক যে আমি উপভোগ করছি সেটা কোন একদিন বলবো ইনশাল্লাহ, সময় হলে। যাই হোক, আজকে অত্যন্ত ভালো লাগতেছে যে আমাদের মানে বিনিয়োগকারীর পক্ষ নিয়ে অনেক বিনিয়োগকারী ভাই কথা বলতেছেন। আলহামদুলিল্লাহ। আমি চাইবো এই যে মিটিং গুলোতে, এই যে অনেকে মিটিং মানে কি বলে বিরক্ত বোধ করতেছেন, এই জিনিসটা আমার মনে হয় যে হ্যাঁ, মিটিং এর দরকার আছে, কাজেরও দরকার আছে, দুইটাই প্রয়োজন আছে। আমার মনে হয় বিরক্ত বোধ করাটা ঠিক না। কারণ হলো যে এই যে আজকে আমি মানে আমি একজন মানুষ যে এই মিটিং এ ঢুকে আমার কাছে মনে হলো যে না, আজকে
মানে ডেস্টিনির বিনিয়োগকারীর পক্ষে এবং ডেস্টিনির পক্ষে কথা বলার মতো অনেক লোক আছে। বিনিয়োগকারীরা সারা বাংলাদেশ থেকে জাগ্রত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে ডেস্টিনিতে কিছু একটা হবে। যাই হোক, এখানে অনেক সম্মানিত ব্যক্তিরা আছে, আমি খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারি না। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কামরুজ্জামান খন্দকারকে বক্তব্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি। কামরুজ্জামান খন্দকার, আমাকে যদি একটু আনমিউট করতেন। এই অসীম ভাই, আমি একটু খাওয়া দাওয়া করতেছি, 10-15 মিনিট পরে বলবো। অসীম, এই যে আমাদের এক মুরব্বী আছে মাহবুব হোসাইন, উনি হাত তুলতেছে, ওনার একটু বক্তব্যটা নেই। মাহবুব হাত তো হোসাইন। দেখি না, হাত তুলতেছে যে হাত তুলতে দেখতে হাসুত আলী ভাই আবার হাত তুলছে ভাই, তো বক্তব্য দুবার হয়ে গেছে, আবার তাহলে আমরা তো রিমুভ করতেছি বারবার। সময় নাই তো, এত সময় নিয়ে সবার ইয়া করা যাবে না। মাহবুব হোসেনকে একটু সময় দাও। মাহবুব হোসেন। হ্যাঁ, মাহবুব হোসেন ভাই কথা বলুন। কি নামে ওনার আইডি তো পাওয়া যাচ্ছে না। মাহবুব হোসেন, হ্যাঁ আনমিউট করে দিছি মাহবুব ভাইকে। কয়জনে যে কাজ করে আমি বুঝলাম না কিছু, এভাবে একটা জুম পরিচালনা করা যায়? হ্যালো মাহবুব ভাই, আপনার আনমিউট হচ্ছে না কেন? সাইদ, আর তো কেউ করে না, তুমি একাই করতেছো, তুমি তো আবার করো। হ্যাঁ মাহবুব ভাই আনমিউট এখন। হ্যাঁ, আমি আসলে পিএইচডি না, আমি একজন গোল্ড এক্সিকিউটিভ, কিন্তু আপনাদের কথা শুনে আমি জয়েন করলাম। আমি খুব অল্প সময়ে ডেস্টিনিতে জয়েন করেছি এবং খুব দ্রুতই গোল্ড এক্সিকিউটিভ হয়েছি। আমার হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ, আমি থাকি বগুড়ায় চাকরি সুবাদে। আমার আপলাইন ডায়মন্ড মহসিন, মঞ্জুর মোর্শেদ, ওই হিসাবে সিরাজুল মমির এবং জুবাইর সোহেল। তো অ্যাকচুয়ালি আমার কাজগুলি হয়েছে মুন্সিগঞ্জই। আমার টিমে বেশ কিছু অ্যাকচুয়ালি গরিব লোক জয়েন করছে, যারা শুধু আমাকে দেখেই তারা ইনভেস্ট করছে। ইনভেস্ট খুব হিউজ, 2 লাখ 3 লাখ 5 লাখ এরকম বহুত ইনভেস্টার আছে যারা, তারা কিন্তু ডেস্টিনিকে দেখে দেয় নাই। আমার পরিবার এবং আমি একটা ভালো চাকরি করি এটাকে দেখে তারা দিছে। কিন্তু এখন এতদিন তো কি বলে, এমডি সাহেব জেলে ছিল, মানুষকে বুঝিয়ে রাখছি, কয়েক লাখ টাকা দিয়েও আমি তাদেরকে কিছু কিছু মুখ বন্ধ করছি। এখন যেহেতু বের হয়েছে, এখন ডেইলি আমার ঘরে আসতেছে, ডেইলি অন্তত 10 থেকে 12টা ফোন আসে। কি করা যায়, কবে চালু হবে, কবে টাকা আমরা ডিপোজিট রিটার্ন পাবো। এর মধ্যে যেই সব পণ্য কারখানা হচ্ছে, আমি নিজে মঞ্জু মুর্শেদ ভাইয়ের কাছ থেকে শুনেছি, উনি জেলখানায় থাকতে যে অপকর্ম করছে, মানুষের কাছে ফোন দিয়া তাকে পার্টনারশিপ দিবে, অমুক দিবে তমুক দিবে, মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিছে। এখন দেখা যায় জেল থেকে বের হইয়া উনি যে পার্টি করছে, অ্যাকচুয়ালি এটা কি গভর্নমেন্টকে প্রেসার রাখার জন্য, নাকি আমরা যারা ডিপোজিটার আমাদেরকে প্রেসার রাখার জন্য? আমি বুঝতেছি না ওনার উদ্দেশ্যটা কি। তো কাজে আপনারা যারা সিনিয়র পিএইচডি আছেন, অবশ্যই তার উপরে প্রেসারে রাখেন। এবং ওই এর আগে যে এক ভাই বলছেন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের যে টিমগুলি করার কথা, টিমগুলি করেন। এবং ব্যবসাকে সচল করার জন্য যদি আশরাফুল আমিন ভাইয়ের যে ইয়াটা আমি দেখছি, ওনার যে প্ল্যানটা, এটা খুব ভালো চমৎকার প্ল্যান। যদি এটার উপর আমরা কাজ করতে পারি, আমরা মনে করি সেটা যুগোপযোগী হবে এবং এটা হালনাগাদ হবে। তো আমি মনে করি অসীম, এমদাদ ভাই আছে। দাও, তুমি দাও, তাহলে তুমি কন্টিনিউ করো মিটিং। এখানে মাইকটা বন্ধ হইলো কেন? তা তো জানি না, কে করছে, আমার কথা বন্ধ হয়ে গেছে।
জানি কথা না তো, এরকম চার বললাম পাঁচটা যে মাইক বন্ধ করে দেওয়া এটার মানেটা কি? একটা মানুষকে এভাবে অবমূল্যায়ন করার মানেটা কি মিটিং এ ডাকিয়া? সেটাই তো। আচ্ছা, এমদাদ ভাই হালকা কেন? আমি তো মনে করছি কে যেন বন্ধ করছে এর জন্য। এমদাদ ভাই কথা বলার পরে তো আর কথা নাই, তাহলে তাহলে কি? আচ্ছা যাক, শুরু করবো। হ্যালো, হ্যাঁ এমদাদ ভাই বলুন। জি, আসসালামু আলাইকুম। আপনার পরে এমদাদ ভাইয়ের পরে আমাদের আশরাফুল আমিন স্যার আছে, উনি কথা বলবে, তারপরে আমাদের মিটিং শেষ হবে। ওকে এমদাদ ভাই কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মনে ওয়ালাইকুম হয় যে আসসালাম। কেন যে ডিস্টার্ব হইতেছে এটা বুঝতেছি না, এটা খেয়াল করেন, অন্যদিন তো এরকম হয় না। তো যাই হোক, আমি শুরু করব এই জায়গা থেকে, যেহেতু সবাই কথা বলতেছে। আমরা একটু যারা এখানে যারা উপস্থিত আছি, আমাদের একটা স্লোগান আমাদের একটু দিতে হবে, সেটা হলো জাগ্রত বিবেক জাগো। কারণ আমাদের এখনো বিবেক জাগে নাই। আমরা বিবেককে আরো জাগাইতে হবে এবং সঠিক পয়েন্টটা ধরতে হবে কোন জায়গায় সমস্যাটা। এই সমস্যাটা হলো, আমরা আসি, আমি যদি সংক্ষেপে পয়েন্ট বলি, আজকে আপনারা যারা এখানে আছেন আমার কথাটা একটু নিবেন, আমি একটু 2-1 মিনিট বেশি সময় নিব। আমরা নেটওয়ার্ক মার্কেটিং করছি, সারা পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং হলো পণ্য ভিত্তিক কোম্পানি। আর সারা যেখানে গেমলিং হয়, মানি গেমলিং হয়, অর্থাৎ টি প্লান্টেশন এবং শেয়ার প্যাকেজ, মানে ডিআইবিসি ইত্যাদি প্যাকেজগুলি, এগুলি হইলো আপনার স্কিম, পঞ্জি স্কিম, অর্থাৎ মানুষের কাছ থেকে টাকা হাতায়া নেওয়ার একটা পরিকল্পনা। এই পঞ্জি স্কিমের মাধ্যমে সারা পৃথিবীতে যারা পঞ্জি স্কিম করে তাদের চরিত্রটাই হলো আমাদের আজকে যেই ম্যানেজমেন্ট বা আমরা যে পেশাদের ভিতরে পড়ছি। আমি একটা জিনিস বলি, খেয়াল করবেন, মূল সূত্রটা আমরা যাই। অনেকে প্রশ্ন করছেন রফিকুল আমিন তো ক্ষমতায় নাই, দায়িত্বে নাই, তাহলে রফিকুল আমিনের পিছনে আমরা কেন এত ঘুরতেছি বা সে এত শক্তি পায় কোথায়? এত শক্তি পাওয়ার উদ্দেশ্য হলো তার কাছে প্রচুর এই ডেস্টিনি 2000 লিমিটেডের তার যে দায়িত্ব ছিল স্বৈরতান্ত্রিক আচরণের মাধ্যমে এই কোম্পানি থেকে বিভিন্ন ভাবে আপনার অন্যায় ভাবে অনেক অর্থ আত্মসাৎ আছে তার ইয়েতে। এখন এটা সে কিভাবে করছে দেখেন, আমরা একটা জিনিস বলি, আমরা যখন টি প্লান্টেশন এই পঞ্জি স্কিম যারা করে, যারা অর্থ হাতিয়ে নেয়, তাদের কিন্তু একটা চক্র তৈরি করে। এই চক্রটা হলো 2006 সালে 7 সালের দিকে যখন আপনার টি প্লান্টেশন আসে, তখন তারা আপনার এটা বলে কি 6 ফোরাম, প্রথম 6টা দালাল নির্ধারণ করছে। এই 6 দালালের মাধ্যমে প্রত্যেকের 10 কোটি টাকা করে দিছে এই আমাদের এই জনসাধারণের থেকে টাকা নেওয়ার জন্য। এবং এই 6 ফোরাম অর্থাৎ এই 6 দালাল আজকে ওই রফিকুল আমিন জিন্দাবাদ বলে। যেহেতু 2006-7 সালে যদি 10 কোটি টাকা করে ক্যাশ একেবারে ট্রি প্যাকেজ চালু হওয়ার সময় তারা নিছে, তাহলে তাদেরকে কেন দিল? তাদের থেকে সুবিধা নিছে। এবং এই লোকগুলি আপনার মাল্টিপারপাস থেকে প্রত্যেকটা লোকের 1 কোটি টাকা করে নেওয়া আছে এবং আরো বিভিন্ন সুযোগ সুবিধা নিছে। এখন এই দালালগুলি রফিকুল আমিনের এখন পর্যন্ত সমর্থন দিতেছে, তারা রফিকুল আমিনের কাছে কৃতজ্ঞ। এটা হলো প্রথম। এবং এটার সাথে উপরে আরো কিছু লোকের সুবিধা দিছে, 40-50 জন, যেগুলি এদের মধ্যে ডায়মন্ড আছে। ডায়মন্ডেরকেও মাল্টিপারপাস থেকে তাদের বিরুদ্ধে তাদের লোন আছে। এখন ওই লোনের ভয় দেখায়ও কিন্তু তার পক্ষে নিতেছে। নাম্বার 2, এরপরে আসেন এই পরিপ্রেক্ষিতে যখন আপনার ডেস্টিনি বন্ধ হয়ে গেল, আমার তো মনে হয় ডেস্টিনি বন্ধ হওয়ার একটা মাত্র কারণ 2012 সালে আমাদের একটা প্রথম ট্রি প্যাকেজ ম্যাসিউড হয়েছিল। এই টাকা দেওয়ার ভয়ে উনি ইচ্ছাকৃত ভাবে এই সিচুয়েশনটা তৈরি করছে। আপনার মেসেজটা নিতে হবে। এরপরে জেলখানায় গিয়ে আপনার অসংখ্য পরিমাণে দুর্নীতি, মানুষের টাকা পয়সা হাতে নিছে, যেটা হলো তাই শত কোটি টাকা। এই শত কোটি টাকা নিয়ে এখন ওই লোকগুলিরও আপনার বিপদে ফেলে দিছে, মানে যেগুলি নিছে। আর এই রফিকুল আমিনের ক্যারেক্টার হলো যে মানে পোল্ট্রি খাওয়া মানে যখন সুবিধা পায় তখন আপনার সুবিধা আদায় হয়ে যায় তখন তাকে পোল্ট্রি মারে। আশা করি এই D2K অ্যাসোসিয়েটের যারা দালাল, যাদের মাধ্যমে
টাকা নিছে, কিছুদিন পরে তারাও কিন্তু পোল্ট্রির মধ্যে পড়বে ইনশাল্লাহ। আমরা সেই অপেক্ষায় আছি। রফিকুল আমিনের এখন পরিকল্পনা হলো নতুন 6 ফোরাম তৈরি করা। নতুন 6 ফোরাম কিভাবে? আগের 6 ফোরামকে রিভাইজ করে তাদেরকে স্বপ্ন দেখাইতেছে। এর মধ্যে একজন হলো সিরাজুল মনির, একজন হলো শহীদ, আরেকজন হলো আপনার এই এই ইয়ার আপনার এই জুয়েল সোহেল, সরি মেহক আজাদ, তারপরে আপনার এই এর নাম হলো জসিমউদ্দিন রানা। এইভাবে তারা নতুন আরো 6 সেক্টরের দালাল নির্ধারণ করছে। কারণ রফিকুল আমিন যখন ক্ষমতা পাবে, আবার যখন এই সিস্টেমে আসবে, আবার সেই কিছুদিন পরেই দেখবেন যে ট্রি প্যাকেজ যদি উনি আসতে পারে কখনো, এই ট্রি প্যাকেজের টাকা সে রফিকুল আমিনের জীবনে কোনো কাউকে কোনো টাকা রিটার্ন দেয় নাই। আমাদের মনে আছে 2006 বা 2007 দিকে বা একটু আগে পরে হবে, আমরা ডায়মন্ড টাওয়ারের প্যাকেজ কিনছিলাম। কিছুদিন পরেই কিন্তু সেই ডায়মন্ড টাওয়ারের প্যাকেজ তার করছে, আপনার কনভার্ট করছে। তার মানে ক্যাশ টাকা নাই। এখন আবার নতুন চিন্তা চেতনা ঢুকছে, যদি উনি আসে, তাহলে মাল্টিপারপাসের আরো 900 কোটি টাকা পাস করাবে, কারণ উনি করাইতে পারবে। এবং টি প্লান্টেশনে যারা বিনিয়োগ করছে তাদের টাকা রিটার্ন দিবে, সেই মানে আপনার মাল্টিপারপাসে কনভার্ট করবে। কনভার্ট করে সরকারকে দেখাইবো আমি এদের টাকা দিছি। এটা সূক্ষ্ম পরিকল্পনা ভাবে তিনি আগাইতেছেন এইভাবে। এখন বিষয়টা হলো আমরা যে জায়গাটা আছি, এই পরিকল্পনাগুলি এইভাবে আগাইতেছে। আমরা এখন এখানে যারা আছি তাদের ডিটারমাইন্ড এবং ডেডিকেটেড হইতে হবে। আমরা এখানে যে কজন আছি, আমাদের যে সেন্ট্রাল পিএইচডি ফোরাম আছে, এই পিএইচডি ফোরামের যারা নেতা আছে তারা খাইয়া না খাইয়া চেষ্টা করতেছে। বাট আমরা আপনাদের কাছ থেকে শুধুমাত্র এই ফোনে কথা বললে হবে না। আমাদের এখন দুইটা সমস্যা। একটা সমস্যা হলো কি, রফিকুল আমিনের হাতে আইনত কোনো ক্ষমতা নাই, কিন্তু তার টাকার জোরে বোর্ডের মেম্বারদেরকে সে আপনার আয়ত্ত করে রাখছে এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদেরকেও সে আয়ত্ত করে রাখছে। এখন বোর্ড যদি কাজ না করে, তাহলে আমরা বড় মানে ভিতরে আসি, সমস্যার ভিতরে আসি। কারণ আমরা বোর্ডের বিরুদ্ধে আমাদের যদি প্রচারণা এবং এই আন্দোলন শুরু করতে পারি, তাহলে আমাদের প্রকৃত পক্ষে ডেস্টিনি চালু হবে। আর রফিকুল আমিন ডেস্টিনি চালু করবে না, কারণ আমাদেরকে এই মানে আমরা যে লেখালেখি করতেছি, আমরা বলা বলি করতেছি, এটাকে কন্ট্রোল নেওয়ার জন্য আমাদের সাথে সে বসছে। বসার পরে এই একদম করে আপনার আজকের পিএইচডি দেরকে মিটিং ডাকছে। এটাকে যখন দেখছে জোরালো সব পিএইচডি আসবে, তখন সে এটাকে ক্যান্সেল করে আবার আগামীকাল সে মিটিং দিছে ডায়মন্ডদেরকে নিয়ে। অর্থাৎ ডায়মন্ডদেরকে প্ল্যান দেখাবে ওনার আবার আরেকটা প্ল্যান। উনি জুনে ব্যবসা চালু করবে, কিন্তু উনি জুনেও ব্যবসা চালু করবে না, কালক্ষেপণ করবে এবং জুনের পরে বলবে এটা ডিসেম্বরে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত উনি আপনার এখানে সিইও বা এমডি না হবে, ততক্ষণ পর্যন্ত এই প্রতিষ্ঠান চালু করবে না। এখন এটার জন্য আমাদের ওনার সাথে সাথে আমাদের প্রতিবাদ শুরু করতে হবে বোর্ডের বিরুদ্ধে এবং আইনি পদক্ষেপ নিতে হবে। আশা করি এখানে আমরা যারা আছি আইনি ভাবে আপনার পদক্ষেপ নেবেন এবং আপনারা আইনি ভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। এই বোর্ডের প্রেসারের মধ্যে রাখলে আমাদের ব্যবসা ইনশাল্লাহ দ্রুত চালু হবে এবং বিনিয়োগের টাকা মানুষ ফেরত পাবে। তো যাই হোক, আমি আর সময় নিলাম না, সবাই ভালো থাকেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, কামরুজ্জামান খন্দকার। আসসালামু আলাইকুম। সকলেই ভালো আছেন? আজকের এই জুম মিটিং এ আমার মনে হয় যারা উপস্থিত ছিল সকলের একটি প্রতিবাদী একটি ভাষা বা ডেস্টিনির মাধ্যমে যে এই 12টি বছর এই বিনিয়োগকারীরা পিএইচডিরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা যে সাফারার, এই বিষয়গুলো কিন্তু এখানে ফুটে আসছে। সব কথাগুলোই কিন্তু এখানে বলে আসছে। আমি সহ আমরা কাজ করতেছি এই 2020 সাল থেকে যদি বলি এই বোর্ডের সাথে, কিন্তু আমরা কোনো মানে দেখানোর মতো কিন্তু আমরা কোনো রেজাল্ট দেখাইতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। তো আমাদের সাথে যারা আমাদের নীতি নির্ধারক আছে, তারা আমাদেরকে কি হিসাবে ব্যবহার করতেছে আমি জানি না। কারণ আমরা যদি সত্যিকার অর্থে কাজই করি, তাহলে আমাদের রেজাল্ট এখান থেকে বের হয়ে আসার কথা। যেমন আমরা অলরেডি একটি মহামান্য হাইকোর্ট থেকে যে অনুমোদিত একটি বোর্ড আছে, সেই বোর্ডে একটি মার্কেটিং প্ল্যান,
তারপর বিজনেস প্ল্যান বলি, মানে টোটালি একটা কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। তাহলে এই কার্যক্রমটা আমরা কেন বন্ধ করলাম এবং কেন বন্ধ হয়েছে, এই কারণটা কিন্তু আমরা জানি না, মানে আমিও জানি না। মানে যেহেতু ভোট আছে, ভোটে পাশ হয়েছে, তাহলে এই কার্যক্রম কেন বন্ধ থাকবে? আর এখানে সবাই অলরেডি বলে আসছে রফিকুল আমিন কোনো পার্ট না, তাহলে তার কাছে আমরা কেন যাচ্ছি? আমরাও যাচ্ছি এবং আমাদের যারা নীতি নির্ধারক আছে তারাও যাচ্ছে। এই যে যাওয়ার কারণে কি হইতেছে, সময় কালক্ষেপণ হইতেছে। বিশ্বাস করেন সারা বাংলাদেশের থেকে আজকে সারাদিন অনেকগুলো ফোন আসতেছে, তারা তাদের যে প্রতিবাদীর ভাষা, এটা আমি বলে বুঝাতে পারবো না। আমি সর্বোপরি আমি বলবো যারা এখানে আছে আমাদের নীতি নির্ধারক, তাদেরকে বলবো যে আপনারা অন্তত আমাদেরকে নিয়ে, আমি ওই রফিকুল আমিনের সাবজেক্ট বাদ দিয়ে অন্তত আমাদেরকে নিয়ে আর সময় বা কালক্ষেপণ না করে আমাদেরকে একটা গাইডলাইন দেন যে আপনারা এইভাবে কাজটা করেন, এইভাবে আপনারা সহযোগিতা করেন, তবে ডেস্টিনি কামব্যাক করবে। তখন যদি আমরা সেই কাজটা সেন্ট্রাল পিএইচডি ফোরাম বা আমরা যারা বিনিয়োগকারী আছি বা আমরা যারা পিএইচডি আছি, আমরা যদি সেই কাজটা করতে না পারি, তখনই কিন্তু আমরা ব্যর্থতার দায় নিয়ে আমি আমার জায়গা থেকে মানে সরে আসব। আর যেহেতু আমাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না, আমাদের কোনো কার্যক্রম আমরা হাতে নিচ্ছি না, আমরা কি করব আমরা নিজেরাও জানি না। আমি খুবই মানে আজকে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি বলবো যে আমাদেরকে একটি গাইডলাইন দেন এবং আপনারা মানে ডিস্ট্রিবিউটরদেরকে নিয়ে একটি বড় ধরনের বড় সড়ো করে একটি আয়োজন করার চেষ্টা করেন, যাতে করে আমাদের এই সমস্যা থেকে আমরা উত্তরণ হতে পারি। ওকে, ধন্যবাদ কামরুজ্জামান ভাই। মনির ভাই পিএইচডি মনির ভাই কথা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম, মনির ভাই কথা বলুন। ভাই এতক্ষণ তো কথাগুলি শুনলাম, ঠিক আছে। আসলে প্রত্যেকেরই কিন্তু মানে ভিতরে একটা জিদ চলে আসছে, ঠিক আছে। এতদিন নম 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 করতে করতে এখন আর ধৈর্য আর ধরতেছে না, বুঝছেন। মানে আমার ডিস্ট্রিবিউটার যেগুলো আছে মানে পাগল হয়ে গেছে প্রত্যেকটা বলাবার। কালকে যাওয়ার কথা, কিন্তু কালকে যতন হইব না, তা আসল কথা কি একটা আমাদের ফোরাম তৈরি করেন, কইরা মানে একটা অ্যাকশন তৈরি করেন। অ্যাকশন তৈরি না করলে ওই যে কয় না, বাড়ি না দিলে ওই যে কয় না, পিডি না দিলে বলে পিডির নাম বলে বাবা, একটা কথা আছে না, 11 ভাষা একটা কথা আছে না, মানে যেন এই যে 3-4 জন লোকে কি পুরা ডেস্টিনি 47 লক্ষ লোকের ঘুরাইতেছে, এটা তো আর সহ্য হইতেছে না রে ভাই। হ্যাঁ, মানে কয় না, মানে পিডি যেন দিব সেটা দেখবেন সোজা হয়ে গেছে সব। খালি শুধু ফুরানরা ডাক দিয়া একটু খালি সবাই একটু সজাগ করে দেন, খালি দেন না কি অবস্থা তো হয়, খালি একটু অর্ডার দেন খালি আপনারা। আমার এতটুকু ভাই, আমার এতটুকু কথা থাকবো, ফোরামটা তৈরি করে খালি মানে যেন নিবেদন করলাম না, একটা কথাই খালি একটু ফোরামটা তৈরি করে খালি দেন না, অ্যাকশন তৈরি করেন খালি, কি হয় দেখেন খালি, ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। যোগাযোগ করুন সবাই সহসা এখানকার অ্যাক্টিভ পিএইচডি দের সাথে এবং সেন্ট্রাল পিএইচডি ফোরামের সাথে যোগাযোগ করুন, যা করার আমরা করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য দিবেন জনাব সাইদুর রহমান সাইদ। আসসালামু আলাইকুম। শোনা যায়? আসেন। হ্যাঁ, ক্লিয়ার। সারা বাংলাদেশ থেকে আমাদের পিএইচডিরা আসলে তাদের অভিযোগগুলো জানাইলো, অনেকগুলো নোট করছি। আর সবার একই কথা যে আসলে অ্যাকশন মোডে যেতে হবে আমাদের। এতদিন আমরা ভালো ব্যবহার করে দেখেছি, তো আমাদের অ্যাকশনে না গেলে হবে না। অ্যাকশনের পরিণাম আমাদের দেশে কিছুদিন আগে মানুষ দেখছে, শেখ হাসিনা কিন্তু পালানোর সময় পায় না। আগামীকালকে আমাদের একটা প্রোগ্রাম হওয়ার কথা। সাবেক এমডি রফিকুল আমিন, যখন আমরা লাস্ট প্রোগ্রাম করি হোটেল অবকাশে, উনি ওনার শিডিউল দেখে সুন্দরভাবে টাইমটা দিচ্ছে এবং উনি এই প্ল্যানটা এর আগে আশরাফ ভাই তাকে হাতে কলমে 4-5 বার 7-8 বার দেখানো হয়েছে। তো 7-8 বার দেখার পরে সে লাস্ট প্ল্যান দেখলো, এরপরে সে প্ল্যানের যখন প্ল্যানটা আশরাফ ভাই দেখানো ছিল, উনি
এই প্ল্যানের ভিতরে অনুপস্থিত ছিল। উনি মোবাইলে ব্যস্ত ছিল, উনি 3-4টা মিটিং করছে, এর ভিতরে আমি দেখছি, খেয়াল করছি। তো উনি পরে বললো যে উনি প্ল্যানটা বোঝে না। তো ভাই আপনি প্ল্যান বোঝেন না, আপনি এই যুগের না, আপনি নোকিয়া যুগের, সেটা তো আমাদের দোষ না। তো আমার মনে হচ্ছে সবার একটা তো একটা ক্ষোভ তৈরি হয়েছে। তো আমার বিশ্বাস ওনার যদি কেউ এখানে থেকে থাকেন, ওনাকে থামান, নাইলে এই ক্ষোভের যে বহিঃপ্রকাশ হবে এটা উনি সামাল দিতে পারবেন। লাস্টলি উনি পিএইচডি দের না নিয়ে উনি এখন ডায়মন্ডদের নিয়ে উনি ওনার প্ল্যান শো করবে। তো আপনার ডায়মন্ডদের নিয়ে প্ল্যান শো করবে, কোন ডায়মন্ড কতদিন মাঠঘাটে কাজ করবে? যত এই মাঠের যে দায়, এই দায়গুলো হচ্ছে টোটালটাই পিএইচডিরা মাঠঘাট থেকে টাকা নিয়েছে। সারা বাংলাদেশে পিএইচডিরা একটা অধীর আগ্রহ ছিল যে বিজনেসটা শুরু হবে, বিজনেস করবে। হঠাৎ করে উনি বিভিন্ন প্ল্যানিং এ এই সেই করে বিভিন্ন ভাবে আমাদের সেই স্পিডটা উনি বিভিন্ন ভাবেই কনভিন্স করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে আজকে এই পর্যায়ে নিয়ে আসে। তো আমার কথা হয়েছে, আমরা এখানে অনেক বন্ধুরা পরামর্শ দিয়েছেন, মামলা করা যায়, সংবাদ সম্মেলন করা যায়, উনি যখন বিভিন্ন এলাকায় প্রোগ্রাম করা যায় তখন ওনাকে গণদোলাই দেওয়া হবে, অনেক অনেক পরামর্শ দিচ্ছেন। তো কি অ্যাকশন মোডে যাব, ঢাকা পিএইচডি ফোরাম 2-1 দিনের ভিতরেই এখানে প্রকাশ না করে 2-1 দিনের ভিতরেই আমরা বসে অবশ্যই আমরা আর কোনো সমঝোতা নয়, তার আর নতুন কোনো প্ল্যান দেখার অপেক্ষা আমরা পিএইচডি ফোরাম থাকবো না। পিএইচডি ফোরাম আজকে থেকে তাকে পিএইচডি ফোরামের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হলো এবং তাকে অবাঞ্ছিত করা হলো। পিএইচডি ফোরাম আজকে থেকে তার সাথে আর আমরা বসবো না, আমরা ঘোষণা দেব 2-1 দিনের ভিতরে আমরা এ ব্যাপারে পদক্ষেপ নেব। কারণ আমরা অনেক সহ্য করছি, উনি জেলে ছিল, জেল থেকে বের হয়েছে, আজ পর্যন্ত ডেস্টিনি 2000 লিমিটেড নিয়ে উনি বসে নেই। উনি ওনার সেই ডিটুকো অ্যাসোসিয়েশন যাদেরকে দিয়ে উনি কোটি কোটি টাকা নিচ্ছে তাদেরকে নিয়ে বিভিন্ন প্রতিদিন প্রোগ্রাম করতেন। অতএব আমার কথা ক্লিয়ার, আমরা 2-1 দিনের ভিতরে বসে আমরা কি কি পদক্ষেপ নেব, যেসব বন্ধুরা বিভিন্ন ভাবে আমাদের পরামর্শ দিয়েছেন আপনাদের ইনবক্সে এবং আপনাদের সাথে যোগাযোগ করা হবে কি কি সিদ্ধান্ত নিছি। কথা আর বাড়াইলাম না, এখানে আমাদের আরো সিনিয়ররা আছে, আমাদের এখানে আশরাফ ভাই আছে, আশরাফ ভাই কথা বলেন। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। আমরা এ পর্যায়ে জানাব আশরাফুল আমিন স্যারকে অনুরোধ জানাচ্ছি দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। আমাদের করণীয় কি, ফিল্ডের পরিস্থিতি আপনি শুনেছেন, আপনি আপনার জায়গা থেকে এখন দিক নির্দেশনা দিবেন। আপনার দিকে তাকিয়ে আছে আমাদের এই পিএইচডি ভাইয়েরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত রাত জেগে আপনারা এই মিটিং এ এখনো রয়েছেন। তো আসলে আমার বক্তব্য, আমি প্রথমে যেটা বলবো, আমি অত্যন্ত হতাশ। আমি এই জন্য হতাশ যে আমরা আসলে যতভাবেই প্রতিষ্ঠানটাকে চালু করার চেষ্টা করছি, কোনো না কোনো ভাবে আমাদের সামনে বিশাল বিশাল প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এবং এই প্রতিবন্ধকতাগুলো আসলে অভিনব প্রতিবন্ধকতা। আসেন, আমি বেশিক্ষণ সময় নিব না, বাট আমি আপনাদেরকে জিস্ট 2-4টা কথা বলবো যেটা থেকে আপনারা বুঝে নিতে পারবেন যে আসলে আমি আপনাদেরকে কি বোঝাতে চাই। তো প্রথমত হচ্ছে যে ডেস্টিনি 2000 লিমিটেড এর কার্যক্রম বন্ধ হয়েছে 2013 সালে, ব্যবসায়িক কার্যক্রম। এর পরবর্তীতে আইনিভাবে 2022 সালে ডেস্টিনি 2000 লিমিটেডে একটি বোর্ড গঠিত হয় এবং আদালত থেকে একটা রায় দেওয়া হয়, যেটা আমরা সবাই জানি 173/2022। মূলত এই রায়টাই হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড এর মূল আইনগত ভিত্তি। এখানে আপনারা সবাই একটা জিনিস অবগত হবেন বা আমি আপনাদেরকে অবগত করতে চাই, সেই রায়ে একটা বোর্ড তৈরি করে দিয়েছে, যে বোর্ডে আদালত বাইরে থেকে 6 জনকে নিযুক্ত করেছিল এবং আমাদের পক্ষ থেকে 13 জনকে নিযুক্ত করেছে। তো সেই 6 জনের মধ্যখান থেকে 3 জন রিজাইন করে চলে গেছেন তাদের ব্যক্তিগত কারণ দেখিয়ে, আর বাকি 3 জন আছেন এবং আমাদের 13 জন আছে। তো সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে আমাদের 13 জন হচ্ছে বেশি, আর বাইরের আছে মাত্র 3 জন। তো যেহেতু ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এই বোর্ডটা তৈরি হয়েছে, সেখানে বাইরের যে 3 জন আছে হয়তো স্বাভাবিকভাবে তারা আওয়ামী সমর্থিত ব্যক্তি,
এবং তারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে যথেষ্ট দাপটের সহিত এই প্রতিষ্ঠানের সম্পদ কুক্ষিগত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জুলাই বিপ্লবের পরে যখন এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য আবার নতুন করে উদ্যোগ গ্রহণ করা হয়, তখন আমাকে এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় অবৈতনিকভাবে। অ্যাকচুয়ালি আমি নিজেই দায়িত্বটা নেই এবং তৎকালীন সময়ে এই প্রতিষ্ঠান পরিচালনার সমস্ত ব্যয় মানে আমি নির্বাহ করব এই শর্তে আমি দায়িত্বটা নেই যে আমাকে কোনো টাকা দিতে হবে না, বরং প্রতিষ্ঠান পরিচালনায় যে ব্যয়টা আসবে সেটা আমি শেয়ার হোল্ডার বা বিভিন্ন উৎস থেকে আমি সংগ্রহ করে প্রতিষ্ঠান পরিচালনার জন্য ব্যয় করব। তো এখানে শুধুমাত্র আমার সাথে শর্ত ছিল একটা, যে আমি 50 লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করব, এর মধ্যে আমি প্রতিষ্ঠানকে আয়ের দিকে নিয়ে যাব। তো আমাকে নিয়োগ দেওয়ার একটা শর্ত ছিল যে আমাকে নিয়োগ দেওয়ার 7 দিনের মধ্যে পরবর্তী 83 দিনের কর্ম পরিকল্পনা দিতে হবে এবং সেই কর্ম পরিকল্পনা বোর্ডে উপস্থাপিত হবে। বোর্ড অ্যাপ্রুভ করলে সেই কর্ম পরিকল্পনা অনুযায়ী আমাকে কাজ করতে হবে এবং সেই কাজগুলোর জন্য যে টাকাটা দরকার সেটা আমি দিব। তো আলহামদুলিল্লাহ আমি 7 দিনের মধ্যে কর্মপরিকল্পনা উপস্থাপন করি এবং সেটা বোর্ড থেকে পাস হয়। সেই অনুযায়ী আমরা ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, এনএফসি কার্ড, মার্কেটিং প্ল্যান, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইত্যাদি কাজ করি, যেখানে প্রায় 40 লক্ষ টাকার মতো ব্যয় হয়, যার মধ্যে কর্মচারী বেতন, অফিস ভাড়া, সার্ভিস চার্জ ইত্যাদি ইত্যাদি খরচগুলোও রয়েছে। তো এই ইতিমধ্যে অগস্ট থেকে সেপ্টেম্বরের 1 তারিখে আমার নিয়োগ হয়। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, হ্যাঁ সেপ্টেম্বর, অক্টোবর 1 তারিখ থেকে নিয়োগ হয়। ডিসেম্বর পর্যন্ত আমার নিয়োগ থাকে, এরপরে আবার 3 মাসের জন্য এক্সটেনশন করে 31শে মার্চ আমার নিয়োগ শেষ হয়। মূলত 26শে মার্চ থেকে আমাদের সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং ইতিমধ্যে আমাকে আর নতুন করে আমার মেয়াদ নবায়নও করা হয়নি। সঙ্গত কারণে আমাদের কর্মকাণ্ডটা একেবারে স্থবির হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি যেটা খুব সহজভাবে বলবো সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিকভাবে কোনো কাজ করার ক্ষমতা এখন আর আমার নেই। এখন সমস্ত ক্ষমতাটা হচ্ছে বোর্ডের কাছে, বাট বর্তমান ডেস্টিনি 2টি ধারায় পরিচালিত হচ্ছে, একটা হচ্ছে বোর্ড, একটা হচ্ছে রফিকুল আমিন। দেখেন, আজকেও আমাদের আলিস সেন্টারে বোর্ডের একটা কমিটির মিটিং হয়েছে দুপুর 1টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। মিটিং এ আমি ইনভাইটেড ছিলাম অ্যাজ এ এক্সপার্ট মেম্বার হিসেবে। সেখানে এনএফসি দেওয়ার ব্যাপারে 9টি কোম্পানি থেকে কোটেশন নিয়েছে। যে কোম্পানিগুলো কোটেশন দিয়েছে সেই কোটেশন গুলো আমাদের কোনো কোটেশনই আমাদের মানে সার্ভিস গুলো প্রোভাইড করে না। তো তারা আবার সিদ্ধান্ত নিল যে আগামী বৃহস্পতিবার আবার এই সংক্রান্তে মিটিং হবে। তো একদিকে আপনার বোর্ড এক ধরনের কার্যক্রম পরিচালনা করছে, আর বস একদিকে আপনার সাউন্ড খুব কম আসতেছে বস, একটু দেখবেন কাইন্ডলি। ওকে, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, মোটামুটি এখন আরেকটু ক্লিয়ার করেন। আচ্ছা, তো যেটা হচ্ছে যে একদিকে বোর্ড তাদের কিছু কার্যক্রম পরিচালনা করছে, আর একদিকে রফিকুল আমিন তার কার্যক্রম পরিচালনা করছে। এখন একটা প্রশ্ন আসছে যে রফিকুল আমিন মার্কেটিং প্ল্যান দেখাবেন, এবং আজকে আমি যতটুকু শুনছি তিনি প্রশ্ন করেছেন যে আমি মার্কেটিং প্ল্যান দেখানোর কে। আমি আপনাদেরকে এই প্রসঙ্গে একটা জিনিস জানাতে চাই একবারে স্পষ্ট ভাবে। সেটা হচ্ছে যে মার্কেটিং প্ল্যানটি নিয়ে গতকালও আমি আলোচনা করেছি, সেই মার্কেটিং প্ল্যানটা অ্যাকচুয়ালি আমি তৈরি করিনি। এই মার্কেটিং প্ল্যানটা ডেস্টিনি 2000 লিমিটেডের আদালত নিযুক্ত বোর্ড একটা কমিটি করেছে মার্কেটিং প্ল্যান তৈরি করার জন্য। সেই মার্কেটিং প্ল্যান তৈরি করার কমিটিতে আমি একজন মেম্বার ছিলাম। আমি আমার অভিজ্ঞতা বা আমার ধারণাগুলো সেই কমিটির অন্যান্য মেম্বারদেরকে দিয়েছি। সকলে সম্মিলিতভাবে বিভিন্ন আইনগত দিক পর্যালোচনা করে বর্তমান বাজার ব্যবস্থাপনা, পদ্ধতিগত উন্নয়ন, মানুষের ক্রয় অভ্যাস সবকিছু বিবেচনা করে প্রতিষ্ঠানের বিনিয়োগের সক্ষমতা এবং প্রতিযোগিতামূলক বাজার এই সবকিছু চিন্তা করে, এবং আমাদের ডিস্ট্রিবিউটরদের বিশেষ করে 45 লক্ষ মানুষের মধ্যে আমরা যারা এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটর আছি তাদেরকে কিভাবে দ্রুত লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো বিবেচনা করে এই মার্কেটিং প্ল্যানটা তৈরি করা হয়। সেই মার্কেটিং প্ল্যানটা তৈরি হওয়ার পর সেটা বোর্ডে উপস্থাপন করা হয় এবং বোর্ড কর্তৃক সেই মার্কেটিং প্ল্যানটা অনুমোদিত হয়।
এবং হওয়ার পর সেই মার্কেটিং প্ল্যানটা দিয়েই কিন্তু জয়েন্ট স্টক আমরা লাইসেন্সের জন্য আবেদন করি। তো এই ক্ষেত্রে এই মুহূর্তে রফিকুল আমিন সাহেব যে মার্কেটিং প্ল্যানটা দেখাতে চাচ্ছেন, আমি একবার স্পষ্ট ভাবে বলতেছি, এটা সম্পূর্ণ অবৈধ। এই মার্কেটিং প্ল্যান দেখানোর কোনো সুযোগ ডেস্টিনির পক্ষে ওনার নাই। হ্যাঁ, উনি যদি কোনো মার্কেটিং প্ল্যান তৈরি করে থাকেন, তিনি সে মার্কেটিং প্ল্যানটা দিবেন হলো ডেস্টিনি বোর্ডকে। ডেস্টিনি বোর্ড কমিটি বরাবর প্রেরণ করবে এবং সেই কমিটি বিবেচনা করবে যে যে মার্কেটিং প্ল্যানটা ইতিমধ্যে তৈরি হয়েছে তার সাথে এই মার্কেটিং প্ল্যানের কোনো সমন্বয়ের প্রয়োজন আছে কিনা বা কম্প্যারিজনের প্রয়োজন আছে কিনা। বাট তিনি সেটা না করে তিনি সরাসরি এই মার্কেটিং প্ল্যানটাকে উনি রিফিউজ করলেন এবং উল্টা প্রশ্ন তুললেন যে মার্কেটিং প্ল্যান আমি তৈরি করেছি, আমি প্রতিষ্ঠানের মার্কেটিং প্ল্যান তৈরি করার ক্ষমতা রাখি না। নিঃসন্দেহে ব্যক্তিগতভাবে আমি প্রতিষ্ঠানের মার্কেটিং প্ল্যান তৈরি করার ক্ষমতা রাখি না, কিন্তু যদি প্রতিষ্ঠান আমাকে দায়িত্ব দেয় অবশ্যই আমি সেই কাজটা করার ক্ষমতা রাখি। তো সর্বোপরি আমি যে কথাটি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এই মার্কেটিং প্ল্যানটি অনুমোদিত একটি মার্কেটিং প্ল্যান। তো এই মার্কেটিং প্ল্যান প্রদর্শনের যে নাটক মঞ্চস্থ করা হচ্ছে এখন, সেটা সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক আইনগত ভিত্তিতে অবৈধ। আমি আবারও বলছি, এটা প্রাতিষ্ঠানিক আইনগত ভিত্তিতে অবৈধ। তার কারণ হচ্ছে বোর্ড 101তম বোর্ড সভায় এবং 102তম বোর্ড সভায় এই বোর্ডের সদস্যগণ এই মার্কেটিং প্ল্যানের অনুমোদন প্রদান করেছে। তো আমি আপনাদেরকে একটা ছোট্ট গাইডলাইন দিতে চাই, সেটা হচ্ছে যে অনতিবিলম্বে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা পিএইচডি ফোরামের মাধ্যমে, আজকে এখানে 200-250 বা 111 জন এখন উপস্থিত আছেন, আপনারা সবাই শুনুন যে আপনারা অনতিবিলম্বে পিএইচডি ফোরামের মাধ্যমে এই বোর্ড চেয়ারম্যান এর সাথে আপনারা একটা কনফারেন্স বা একটা জুম মিটিং এর আয়োজন করেন এবং সেখানে আপনারা অ্যাকচুয়ালি তার কাছে জানতে চান এবং বোর্ডের অন্যান্য মেম্বার যারা আছে তাদের কাছে জানতে চান যে অ্যাকচুয়ালি ডেস্টিনি পরিচালনা করার দায়িত্ব কাদের কাছে। এবং আমরা একবার এক এক দিকে দৌড়াদৌড়ি না করে, আমরা যেহেতু আদালত এই বোর্ডকে দিয়েছে, যদি বোর্ড অপারগতা প্রকাশ করে তাহলে আমরা আদালতে যাব, কারণ আমাদের দায় দানা নিষ্পত্তির দায়িত্ব কিন্তু বোর্ড এই আদালতকে দিয়েছে। দেখেন, রফিকুল আমিন সাহেব বের হওয়ার পর তিনি তার বিভিন্ন বক্তব্যে বলেছেন, যদি আমাকে এমডি করা হয়, আমি এটা করা হয়, তাহলে আমি বিনিয়োগ ফেরত দেব। যদি তিনি আসলেই পদবী লোভী না হইতেন, ক্ষমতা লোভী না হইতেন, তাহলে তিনি বলতেন আমার কোনো পদ দরকার নাই, আমি তো কোনো পদ নিয়ে, দেখেন ব্যক্তি আশরাফুল আমিন কিন্তু কোনো পদের জন্য অ্যাপ্লাই করে নাই, আমি ব্যবস্থাপনা সমন্বয়ক হিসেবে বিনা পয়সায় কাজ করেছি। অথচ রফিকুল আমিন এট আ টাইম 2টা পদ চায়, তাকে সিইও করতে হবে, তাকে এমডিও করতে হবে, তাকে ক্ষমতা দিতে হবে যেন তিনি তার অপকর্মগুলোকে ঢাকতে পারেন। আজকে তিনি আমার বিরুদ্ধে কিছু অভিযোগ করেছেন, আমি আপনাদের মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ করতে চাই, আপনারা পিএইচডির আয়োজন করেন, ওনার প্রত্যেকটা অভিযোগ মিথ্যা আমি প্রমাণ করে দিব। তো আমি আপনাদেরকে সেই ব্যক্তিগত বিষয়গুলোতে যেতে চাই না, আমি শুধু আপনাদেরকে অনুরোধ করছি অনতিবিলম্বে আপনারা পিএইচডি ফোরামের সভাপতির মাধ্যমে চেয়ারম্যানের সাথে একটা কনফারেন্সের আয়োজন করেন। চেয়ারম্যানকে ইতিমধ্যে জানানো হয়েছে এবং তিনি সম্মতি প্রকাশ করেছেন, তিনি পিএইচডিদের সাথে কনফারেন্স করবেন। আপনারা সেই কনফারেন্সে অংশগ্রহণ করেন, এটা হচ্ছে আপনাদের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের কোর্ট থেকে যে আমাদের শেয়ার হোল্ডারদের যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের সাথে আপনারা ওই মিটিং এ তাদেরকেও রাখেন। সেই ক্ষেত্রে তারা যদি কোনো ধরনের অপারগতা প্রকাশ করে তাহলে আমরা আইনগতভাবে আগাবো। তার কারণ হচ্ছে যে আসলে মারামারি করে যুদ্ধ করে আমরা এখানে জয়ী হতে পারবো না, আমাদেরকে আইনের আশ্রয় নিতে হবে। এবং যেহেতু 12 বছর আমরা সাফারার এবং এই বোর্ডকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, প্রয়োজনে আমরা এই বোর্ডের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করব। কারণ এই বোর্ড দায়িত্ব গ্রহণের পরে আমাদের অনেক সম্পত্তি বেহাত হচ্ছে, এই বোর্ড দায়িত্ব গ্রহণের পরেও আমাদের অনেক সম্পত্তি অন্যরা লুটেরারা লুট করে খাচ্ছে, যেখানে বিনিয়োগকারীদের বিনিয়োগের টাকা ফেরতের কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। বৈশাখী টিভি ডেস্টিনি মালিকানাধীন প্রতিষ্ঠান, বৈশাখী টিভির ডিএমডি কয়েকদিন আগে 1,80,00,000 টাকা দিয়ে প্রাডো গাড়ি ক্রয় করে, আর এখানে আমরা ডেস্টিনির অফিস চালানোর মতো খরচ করতে পারি না। তো এই বিষয়গুলো আসলে আমাদের বোর্ডের কাছ থেকে, আমাদের বোর্ড চেয়ারম্যানের কাছ থেকে জানতে হবে এবং তিনি যদি তার বক্তব্যটা, আমরা একবারে সুস্পষ্টভাবে রেকর্ডেড বক্তব্য আমাদেরকে নিতে হবে,
এবং নিয়ে আমরা তার বক্তব্যের প্রেক্ষিতে আমাদেরকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিঃসন্দেহে আমরা বিনিয়োগকারী, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সর্বশেষ লড়াইটুকু আমরা করব। আমাদের যা 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 করতে হয় আমরা সবকিছু করব। তার কারণ হচ্ছে যে এখানে আপনাদেরকে আমি জানিয়ে রাখি, আমাদের বিনিয়োগকারীদের টাকায় ক্রয়কৃত সম্পদ অবরুদ্ধ, কিন্তু এই মামলার যারা আসামি, এই মামলায় যারা সাজাপ্রাপ্ত হয়েছেন, তারা কিন্তু তাদের সম্পদ ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। তাহলে খেয়াল করে দেখেন যে কত বড় অবিচার অন্যায় আমাদের প্রতি হচ্ছে, যে আমরা যারা আমাদের টাকায়, আমরা যারা নিরপরাধ, আমাদের টাকার ক্রয়কৃত সম্পদ আমরা ব্যবহার করতে পারছি না, কিন্তু যারা আদালত থেকে সাজাপ্রাপ্ত হয়েছে, যদিও তারা আপিল করছে, হ্যাঁ, বাট তারা কিন্তু তাদের সম্পদ ব্যবহার করতে পারছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রতি অনেক বড় একটা অন্যায়, অনেক বড় একটা জুলুম হচ্ছে, এবং আমরা বিগত সময়ে অত্যন্ত সহনশীলতার সাথে আমরা আমাদের যেই দাবিটা, আমাদের যে যৌক্তিক দাবি, এটা আমি দাবি বলবো না, এটা আমাদের অধিকার। আমরা প্রতিষ্ঠানে কাজ করেছি, আমাদের জীবনের সবচেয়ে বর্ণিল সময়টাকে আমরা এই প্রতিষ্ঠানে দিয়েছি। 25 বছর এই প্রতিষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করছি। মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়। এই 25টা বছর যে আমরা এখানে মানে বিনিয়োগ করলাম, অপেক্ষা করলাম, আজকে আমজনতা পার্টি অফিসে যাওয়ার সময় রফিকুল আমিনের হয়, অন্যান্য কাজ করার সময় রফিকুল আমিনের হয়, কিন্তু ডেস্টিনিকে নিয়ে ভাবনা চিন্তা করার সময় রফিকুল আমিনের হয় না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। গ্রিন, ব্লু, হোয়াইট, রেড লাইট, বিভিন্ন ব্যানারে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, কিন্তু পিএইচডি দেরকে নিয়ে, স্পেসিফিক পিএইচডি দেরকে নিয়ে কোনো প্রোগ্রাম হয় না। তার কারণ হচ্ছে যে আসলেই ওই প্রোগ্রামগুলো হচ্ছে অর্থ সংগ্রহের প্রোগ্রাম। সেই প্রোগ্রামগুলো থেকে অর্থ সংগ্রহ হয়, আর এই অর্থ সংগ্রহ করার জন্য সে প্রোগ্রামগুলো পরিচালিত হচ্ছে। তো যাই হোক, রফিকুল আমিনকে আমি এখানে কোনো পক্ষ তৈরি করতে চাই না। তার কারণ হচ্ছে যে রফিকুল আমিন অ্যাকচুয়ালি আইনগতভাবে প্রতিষ্ঠানের এখনো কেউ না, যার কারণে সে বারবার দাবি করে যে আমাকে নিয়োগ দেওয়া হলে, আমাকে এটা করা হলে, আমাকে ওইটা করা হলে আমি এটা করবো, আমি এটা করবো। তো যেহেতু বোর্ড দায়িত্বপ্রাপ্ত, আমি আজকের অনুষ্ঠানের পিএইচডি ফোরামের সভাপতিকে বলবো যে অনতিবিলম্বে আপনারা বোর্ডের চেয়ারম্যানের সাথে, বোর্ড ডিরেক্টরদের সাথে আপনারা একটা মত বিনিময় সভার আয়োজন করেন। সেখানে আপনারা আপনাদের দাবিগুলো ইতিমধ্যে একটা স্মারকলিপি তৈরি করেন। সেই স্মারকলিপিটা আপনারা তাকে দেন, আমাদের বোর্ড চেয়ারম্যানকে দেন, রিসিভিং নেন, এবং আমরা সেই স্মারকলিপি রিসিভিং নিয়ে যদি সেই স্মারকলিপি অনুযায়ী পরবর্তীতে পদক্ষেপ বাস্তবায়িত না হয়, আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এবং আদালতের শরণাপন্ন হব। এবং আমরা আমাদের অধিকার আদায়ে আজকে আমরা ওয়াদাবদ্ধ হতে হবে যে আমরা আমাদের অধিকার আদায়ে আমাদেরকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে, সর্বোচ্চ ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হবে। আদারওয়াইজ এই মিটিং, এই আলোচনা আসলে কোনো রেজাল্ট বয়ে আনবে না। দেখেন, এক সিরাজুল মনির, এক ইঞ্জিনিয়ার শহীদ, তারা কত ক্ষমতাবান, যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা নষ্ট করার জন্য তারা, দেখেন সিরাজুল মনির মাসে 28 দিন থাকে হলো তার কুয়াকাটার কলাপাড়ার ইট খোলায়। সে তার ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত আছে, তার ডেস্টিনি নিয়ে কোনো ভাবনা নাই। আর সময় সুযোগ হলে এসে জুমে 2-1 কথা বলে, মিটিং এ 2-1 কথা জুমে অংশগ্রহণ করে বলে, আর সব জায়গায় আমাদের অধিকার বঞ্চিত করার জন্য যা যা করা দরকার তা করে। তো যাই হোক, আমি কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে দায়ী করব না। আমি শুধু বলবো যে এটা আমাদের দুর্বলতা যে আমরা তাদের প্রতি সম্মান প্রদর্শন করেছি। এটা আমাদের দুর্বলতা, আমি আবারও বলছি যে এটা আমাদের দুর্বলতা যে আমরা তাদের প্রতি সম্মান প্রদর্শন করেছি, কিন্তু এটা আমাদের অক্ষমতা নয়। আমাদের এই সম্মান প্রদর্শনকে যদি তারা আমাদের অক্ষমতা মনে করে, তাহলে আমরা আমাদের সক্ষমতা প্রদর্শনের জন্য যা যা করণীয় আমরা করতে চাই। এবং আমি পিএইচডি ভাইদেরকে উদারত আহ্বান জানাতে চাই যে আপনারা ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ হন এবং আমাদের বোর্ড চেয়ারম্যান এবং বোর্ড ডিরেক্টরদের সাথে বসেন। যদি তারা আমাদেরকে সদুত্তর দিতে না পারে, অবশ্যই আমরা আদালতের ন্যায় বিচারের জন্য আমরা আদালতে যাব, এবং আমাদের সম্পদ, আমাদের বিনিয়োগ আমাদের ফিরে পাওয়ার জন্য যা করা দরকার আমরা ঐক্যবদ্ধভাবে করব। সেই আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মিটিং এ
আপনাদের অংশগ্রহণের জন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি আবারও ধন্যবাদ জানিয়ে এবং শেষ একটি কথা বলবো যে আমি ডেস্টিনিতে কোনো নেতৃত্ব প্রদানের জন্য আসিনি। আমি ডেস্টিনিতে এসেছি দায় মুক্তির জন্য, কারণ আমি বিশ্বাস করি আমাকে মরতে হবে। আমি মানুষের কাছে ঋণী থেকে আমি কখনোই আমার ইবাদতকে বা আমার কোনো ভালো কর্মের মাধ্যমে আমি মানে আমরা পরকালকে যারা বিশ্বাস করি মুসলমানরা, আমরা বেহেশতবাসী হতে পারবো না, কারণ অন্যের হকের দায় মাপ আল্লাহ রাব্বুল আলামিন করতে পারবে না। তো আমি চিন্তা করেছি যেহেতু আমাদের একটা দায় আছে, একবার চেষ্টা করে দেখি। আমি অন্য প্রতিষ্ঠানে চাকরি করতাম, 4.5 লক্ষ টাকার মতো আমার বেতন ছিল। সেই চাকরি বাদ দিয়ে আমি ডেস্টিনিতে কিন্তু স্বেচ্ছায় ভলেন্টিয়ারি সম্পূর্ণ অবৈতনিক ভাবে আমি কাজ করতে এসেছি। আমি কোনো পদবি আশা করিনি, আমি কোনো পদবি চাইনি। আমি তাদেরকে বলেছি ভাই আমি কাজ করতে চাই, এবং আমাকে কাজ করার জন্য যখন সুযোগ দিয়ে কোম্পানিটা যেদিন থেকে স্টেটমেন্ট জেনারেট করবে, আপনারা জানেন যে আমরা কিন্তু স্টেটমেন্টে জেনারেট করেছি। ম্যাচিং কমিশন একটা হয়েছে, যিনি ম্যাচিং কমিশন পেয়েছেন জাকির হোসেন কিস্তু, তার ওয়ালেটে কিন্তু ম্যাচিং কমিশনে গেছে। তাহলে আমাদেরকে একবারে শেষ মুহূর্তে এসে এই কোম্পানি পরিচালনা থেকে বিরত রাখা হচ্ছে, তার একমাত্র কারণ যে ডেস্টিনি চললে ডেস্টিনি ডিটুকে অ্যাসোসিয়েটস এর টাকা উঠানো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যার কারণে সেই মাঠ থেকে আরো মানুষকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্য নিয়ে এই ডেস্টিনি 2000 লিমিটেড এর কার্যক্রম বন্ধ করে রাখা হচ্ছে, যেন এই ডেস্টিনি 2000 লিমিটেড এর কার্যক্রম বন্ধ থাকলে এক সময় আমরা অধৈর্য হয়ে আমরা নিশ্চুপ হয়ে যাব এবং আমাদের এই সম্পদগুলো, আমাদের বিনিয়োগগুলো আত্মসাৎ করবে তথাকথিত ব্যক্তিরা। তো আমি আপনাদেরকে বলবো আওয়াজ তোলার এখনো উপযুক্ত সময়। আপনারা কাল বিলম্ব না করে ডেস্টিনি বোর্ডের চেয়ারম্যানের সাথে আপনারা আলোচনায় অংশগ্রহণ করুন এবং সেখান থেকে আপনারা আপনাদের দাবি আপনারা উপস্থাপন করুন, স্মারকলিপি প্রদান করুন, এবং পরবর্তীতে তার বক্তব্য যদি আমাদের দাবি পূরণ না হয় আমরা আইনের আশ্রয় নেব। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। ধন্যবাদ। অত্যন্ত গঠনমূলক, আশাবাঞ্চক এবং আগামী দিনের নেতৃত্ব, আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে জনাব আশরাফুল আমিনের এই দারুণ বক্তব্যের জন্য আমরা আশা করি অতি শীঘ্রই আমরা এই ধরনের কর্মসূচিতে যাব। আপনারা যারা হতাশা ব্যক্ত করেছেন তাদের উদ্দেশ্য করে বলবো, হতাশ হবেন না। ইনশাআল্লাহ আমরা অবজারভেশনে আছি, আমরা যুদ্ধ করতেছি কিন্তু আমরা অবজারভেশনেও আছি কোন দিকে কি করা যায়। একটা আন্দোলন, জাতীয় আন্দোলন, এখানে 45 লক্ষ লোক, 17 লক্ষ বিনিয়োগকারী, সব হিসেব মিলিয়েই আমরা আগাচ্ছি। ইনশাআল্লাহ অতি সত্বরই আপনারা আলোর মুখ দেখবেন এবং আপনারা অ্যালার্ট থাকেন, আপনারা অ্যাক্টিভ থাকেন। বাকিটা আল্লাহ ভরসা। আজকের মিটিং সমাপ্ত ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি সেন্ট্রাল পিএইচডি ফোরামের সম্মানিত সভাপতি জনাব আমিনুল ইসলাম আমিনকে।